ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আজকে আমরা আলোচনা করব সমাস। আমরা সমাস নিয়ে আলোচনা করব। সমাস নিয়ে ইতিমধ্যে আমরা একটা ক্লাস করেছি। আমাদের সেই ক্লাসটি যদি কেউ না দেখে থাকেন তাহলে এই ক্লাসটি এখন করেন, অসুবিধা নেই। আমরা পরে ওই ক্লাসটি করে নেবেন। এই ক্লাসের লিঙ্ক আমার এই পেজে দেওয়া আছে, সহজ বাংলা ব্যাকরণ ও সাহিত্য পেজে দেওয়া আছে। আমাদের সমাসের আলোচনার আমরা কয়েকটা ভাগে আলোচনা করব বলেছি, তো সেখান থেকে আমরা প্রাথমিক আলোচনাটা আমরা শেষ করেছি গত ক্লাসে। সমাসের বেসিক যে নিডসগুলো, বেসিক যে মৌলিক আলোচনাগুলো, সেই মৌলিক আলোচনাগুলো আমরা করেছি। তো আমরা সেই দিকে আর খুব বেশি আর আগের আলোচনাটা আমরা রিপিট করব না। আমরা আজকে সরাসরি সমাসের প্রকারভেদে কিভাবে সমাস নির্ণয় করা যায় আমরা সেদিকে চলে যাব ইনশাল্লাহ। তো আপনাদের সুবিধার্থেই আমি একেবারেই বিস্তারিতভাবে ভেঙে অল্প অল্প করে পড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আবারও বলছি, আপনাদের মধ্যে কেউ যদি বুঝতে অসুবিধা ফিল করেন, অনুভব করেন যে কোনো একটা টপিক আপনি বুঝতে পারেননি, আমি তাড়াতাড়ি পড়িয়ে গিয়েছি, এটা যে কোনো কারণেই হতে পারে আজকের ক্লাসে, তো আপনি সাথে সাথে সেটা কমেন্টে আপনি জানাবেন। আজকের ক্লাসটা ফেসবুক লাইভ হবে, হ্যাঁ না, আমাদের মেইন কোর্স সেটা জুমে হবে। আজকের ফ্রি ক্লাসগুলো ফেসবুক লাইভ হবে। নাবিয়া খানম পুতুল আপু, আশা করি আপনি উত্তর পেয়েছেন। ওকে, আমরা আজকে সমাস যা শিখব তার মধ্যে হলো সমাস নির্ণয় করার কৌশল, মানে সমাস কিভাবে নির্ণয় করব, আর সমাস নিয়ে আমরা যতদূর আলোচনা করা যায়, বৈশিষ্ট্য, সমাস কিভাবে চেনার উপায়, কিভাবে চেনা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা। খুব আলহামদুলিল্লাহ ভালো আছি। আতিফ সিদ্দিক শরীফ, আলহামদুলিল্লাহ, জি ভালো আছে। আপনি কেমন আছেন? ওকে, আমরা সমাস নির্ণয় করার কৌশল শিখব এবং পাশাপাশি সমাস আসলে আমাদের অনেক ভুল আছে যে আমরা সমাস কিভাবে নির্ণয় করি, এই পদ্ধতিটা আসলে আমাদের এক একজনের এক এক রকম। আমরা কেউ নির্ণয় করি সমাস বাক্য থেকে, দ্যাট মিনস ব্যাস বাক্য থেকে, কেউ নির্ণয় করি সমস্ত পদ থেকে। এখন প্রপারলি আসলে সমাসটা কোত্থেকে নির্ণয় করতে হয় এইটা আমরা একটু শেখার চেষ্টা করব। এরপর আজকে আমরা ইনশাল্লাহ অব্যয়ীভাব সমাস নিয়ে আলোচনা করব। যদিও আমাদের গত ক্লাসে অব্যয়ীভাব সমাস নিয়ে আলোচনা করার কথা ছিল কিন্তু পারিনি। দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব, যদি সম্ভব হয় তারপরও আরও কিছু সমাস আলোচনা করার চেষ্টা করব। ওকে, প্রথমে যেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো সেটা হলো সমাস নির্ণয় করার কৌশল। আপনারা সবাই জানেন পুরো সমাসের মধ্যে এক পাশে একটি বোর্ড ক্লিয়ার দেখা যায় না। বোর্ড কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। আমার হাতে যে মোবাইলটি আছে আমি সেটাতে ক্লিয়ার দেখতে পাচ্ছি, হয়তো আপনাদের সমস্যা হতেও পারে। সবারই কি সেম সমস্যা কিনা একটু আমাকে জানান। রিনা আপু, যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে আপনি একটু স্ক্রিনে বারবার ক্লিক করুন, ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। বাকিরাও কি বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন না বা পাচ্ছেন কি না সেটা একটু আমাকে জানান। আমি যে আপনাদের কমেন্ট আমার কাছে খুব দেরিতে আসছে, এটা কারণটা আমি বুঝতে পারছি না। লেখা ঝাপসা আসছে আমার এখানে, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। আপনাদের হয়তো নেটওয়ার্ক সমস্যা হতে পারে সেটা, তো আপনারা একটু হ্যাঁ, অনেকেই ক্লিয়ার পাচ্ছেন, অনেকেই ঝাপসা পাচ্ছেন। আপনাদের যে সমস্যাটা হতে পারে সেটা হলো নেটওয়ার্ক সমস্যা হতে পারে, এবং নেটওয়ার্ক সমস্যার জন্য আপনারা যেটা করবেন সেটা হলো
একটু স্ক্রিনে ক্লিক করেন অথবা বা আবার জয়েন করার চেষ্টা করেন, নেট মানে রিকানেক্ট করেন, এতে করে আপনাদের ঠিক আছে, ক্লিয়ার। ওকে, আমাদের আজকে আলোচনার বিষয়, আপনারা যারা, আমি আবারও বলছি, যারা একটু ক্লিয়ার শুনতে পাচ্ছেন না বা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, আপনারা একবার বের হয়ে আরেকবার জয়েন করার চেষ্টা করেন, মানে নেটটা অন অফ করে একবার অন করার চেষ্টা করেন। হয়তো নেটওয়ার্ক সমস্যার জন্য আপনাদের এই অনেকেরই ঝাপসা দেখা যেতে পারে, অথবা যেটা করবেন সেটা হলো স্ক্রিনে ডিসপ্লেতে কয়েকটা নক করবেন, দেখবেন বোর্ডটা ক্লিয়ার ফোকাস চলে আসছে। ওকে, আমরা শুরু করি। প্রথম বিষয় হলো সমাস নির্ণয় করার কৌশল। আমাদের যে নির্ণয় করার কৌশল, এই কৌশলটা আমাদের মধ্যে আমরা এক একজন এক এক রকমভাবে নির্ণয় করার চেষ্টা করি। তবে আদৌ কি সমাস কোত্থেকে নির্ণয় করতে হয়? যেমন আমরা যে একটা উদাহরণ বলি যে জায়া ও পতি দম্পতি, জায়া ও পতি দম্পতি। এবং আমরা আরেকটা যদি উদাহরণ দেই, শিক্ষা বিষয়ক মন্ত্রী শিক্ষামন্ত্রী। একটু খেয়াল যদি করেন, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি যে কাকে কি বলে। হ্যাঁ, এখানে জয়াপতিকে কি বলে, শিক্ষা বিষয়ক মন্ত্রীকে কি বলে। আপনারা এটা সবাই জানেন যে শিক্ষা বিষয়ক মন্ত্রী, এই সমাসের যত উদাহরণ থাকবে সকল উদাহরণের মধ্যে একপাশে যে একটি বাক্য পাবেন, সেই বাক্যটির নাম ব্যাস বাক্য। আর এই ব্যাস বাক্যে অনেকগুলো পদ থাকে, সবগুলো পদ যখন একটি নতুন পদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, একটা নতুন শব্দের মধ্যে আবদ্ধ হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি সমস্ত পদ। এখন বিষয় হলো যে আমাদের পরীক্ষায় কোনটা আসে আর আমরা কিভাবে সমাস নির্ণয় করব। খেয়াল করবেন, আমাদের সমাস নির্ণয় করার এই পদ্ধতিটা আমাদের একটু আয়ত্তে আনতে হবে, নচেত আমরা শুধু সমাস শিখব, চেনার উপায় শিখব, অব্যয়ীভাব সমাস চেনার উপায় কি সেটা শিখব, দ্বিগু সমাস চেনার উপায় কি সেগুলো ভালো করেই শিখব, কিন্তু আমরা কিভাবে একটা নতুন সমাস যদি আমার সামনে আসে, একটা নতুন শব্দ যদি আমার সামনে আসে, আমরা সেই নতুন শব্দটিকে বা সেই নতুন সমাসটিকে কিভাবে আমরা নির্ণয় করব, এইটা আমাদের মধ্যে একটু কি থাকে, গ্যাপ থেকে যায়, আমরা এটা পারি না বা এইটা আমাদের কষ্ট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আসলে আমাদের প্রপার ওয়ে কি, আমরা কোত্থেকে সমাস নির্ণয় করব সেটা একটু আমি বলছি। খেয়াল করবেন, সকল সমাস যে আমরা 6 প্রকার সমাস পড়ছি, এটা আমরা সংস্কৃত ব্যাকরণের নিয়মগুলো বাংলা ব্যাকরণে নিয়ে আসা হয়েছে। এই 6 প্রকার সমাসের যে পদ্ধতি আছে, এখান থেকে দুটো জায়গা থেকেই আপনার সমাস নির্ণয় করতে হবে। 6 প্রকার সমাসে আপনি কোনো সমাস সমস্ত পদ থেকে নির্ণয় করতে হবে, আবার কখনো কখনো সমাসের ব্যাস বাক্য নির্ণয় করেও সমাস নির্ণয় করতে হবে। তো আপনি যদি আমাকে বলেন তাহলে কি আমার দুটোই জানতে হবে? এখন আপনি ব্যাস বাক্য জানতে হলে আপনাকে আগে সমস্ত পদ থেকেই আসলে সমাসটা ব্যাস বাক্য ঠিক করতে হবে। আপনাকে বুঝতে হবে যে এই সমস্ত পদে আপনাকে যে শব্দটি দেয়া থাকবে সেই শব্দটির অর্থ কি, এটা প্রথম বুঝতে হবে। খেয়াল করবেন, আপনার কাছে যদি কোনো নতুন একটা শব্দ দেয়া হয়, তখন আপনাকে বুঝতে হবে যে এই শব্দটির অর্থ কী। প্রথম বিষয় হলো সমাস নির্ণয় করার ক্ষেত্রে আপনি যদি এই শব্দটির অর্থ না জানেন, তাহলে আপনি কখনোই এটার সমাস নির্ণয় করতে পারবেন না। ফার্স্ট কথা, এটা প্রথম কথা। যেমন আপনাকে যদি আমি বলি ভূইগড়, হ্যাঁ, এখানে ভূইগড় মানে কি বা ভূইগড় কোন সমাস, তা আপনি ভূইগড় এটা অর্থ কি সেটাই জানেন না, আপনি কি এটা সমাস নির্ণয় করতে পারবেন? এটা হোক এই সমস্ত পদ থেকে, হোক ব্যাস বাক্য থেকে। আপনি অর্থই জানেন না, তাহলে এটা ব্যাস বাক্য কীভাবে করবেন? প্রথম কথা হলো আমাকে অনেক শব্দ জানতে হবে, বাট আপনার শব্দটুকু বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। দ্বিতীয় কথা হলো, এখন সকল সমাস কি আমি সমস্ত পদ থেকে নির্ণয় করতে পারবো? এখানে একটু প্রশ্ন রয়ে যায়। সকল সমাস কিন্তু আমরা সমস্ত পদ থেকে নির্ণয় করতে পারবো না, যদিও আমাদের পরীক্ষায় 90%ই সমাস আসে, এই সমস্ত পদ দেওয়া থাকে, বলা হয়ে থাকে এটি কোন সমাস। কখনো কখনো ব্যাস বাক্য চাওয়া হয়, কখনো কখনো ব্যাস বাক্য চাওয়া হয় না।
তো আমরা কি সকল সমাস এই সমস্ত পদ থেকেই 100% কভার হবে, নির্ণয় করতে পারবো? এই জায়গায় আমি বলবো না। আসলে কিছু সমাস আছে, যেমন তৎপুরুষ সমাস। আপনি তৎপুরুষ সমাস নির্ণয় করতে পারবেন সমস্ত পদ থেকে, কিন্তু এটা ব্যাস বাক্য যদি প্রপারলি না করতে পারেন তাহলে এটি কোন তৎপুরুষ সেটা আপনি বুঝতে পারবেন না। তাহলে আমাদের দুটোই প্রয়োজন হবে। আমাদের সমস্ত পদ থেকে সমাস নির্ণয় আমরা কিছু সমাস করব। যেমন দেখেন দম্পতি, আপনি এটাকে যদি খেয়াল করেন তো এই শব্দটা যদি আপনাদের কাছে দেয়া হয় দম্পতি, আপনি সাপোজ আপনি এটা জানেন না, দম্পতি আপনার কাছে দেয়া হলো যে এটি কোন সমাস। এখন আপনি কি করবেন, এটা অর্থ বোঝার চেষ্টা করবেন। অর্থ বুঝে আপনি এটা কি মনে করছেন যে দম্পতি শব্দের মধ্যে পূর্বপদ কি পরপদ কি, আপনি দুটো বের করে ফেললেন। পূর্বপদ হলো জায়া, পরপদ হলো পতি। হ্যাঁ, এখন এই জায়া স্বামী স্ত্রী আমি যদি এক কথায় বলি, তাহলে এই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এই যে বিষয়টা, এখন আপনি এটাকে ব্যাসবাক্য কী করবেন, হাজব্যান্ড থেকে ওয়াইফ নাকি হাজব্যান্ড, এই যে বিষয়টা বোঝার বিষয়টা যে আমি এইটাকে কিভাবে বাক্যে রূপান্তর করব, এই শব্দটিকে বাক্যে রূপান্তর করব, এটা আপনাকে ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্তে আনতে হবে। যেমন ভুঁই ঘর, এটা 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 কোন সমাস, বা এখানে ভুঁই মানে কি, ঘর মানে কি, এটা কি বোঝানো হচ্ছে, এটাকে আপনার অর্থ বুঝতে হবে। ভুঁই মানে হলো কি ভূমি, আর ঘর মানে স্থান। তাহলে দ্যাট মিন্স ভুঁইঘর মানে হলো বা ভুঁইফোর বলা হয়, ভুঁইফোর বা ভুঁইঘর, ভুঁইফোর বলা হয়। দ্যাট মিন্স ভুঁইফোর হলো, আমি যদি দুঃখিত, শব্দটা ভুঁইফোর হবে, সমাস এটা পরীক্ষায় আসে, ভুঁইঘরও বলা হয় কিন্তু ভুঁইফোর। দ্যাট মিন্স ফোর মানে হলো মাটি ফোরে, দ্যাট মিন্স ভূমি ফোরে যে বা যা। হ্যাঁ, তো খেয়াল করবেন এটার পূর্বপদ হলো ভুঁই, পরপদ হলো ফোর মানে ছিদ্র করা। তাহলে ভুঁই ফোরে কে, এটা ভুঁই ফোর দ্বারা আসলে কাউকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে একটা পোকাকে যারা মাটি ফুঁড়ে ছিদ্র করে। তাহলে খেয়াল করেন এই যে ভুঁইফোর শব্দটি, এটার আপনার প্রথমে অর্থ বুঝতে হবে। দ্বিতীয়ত এই ভুঁইফোর দ্বারা আপনাকে যেটা বোঝানো হচ্ছে, খেয়াল করবেন এই ভুঁইফোর শব্দটির দুটো পূর্বপদ হলো ভুঁই, পরপদ হলো ফোর। এখন এই ভুঁইফোর শব্দটির দ্বারা কি বোঝানো হচ্ছে, আপনি যে অর্থটা পারবেন, ধরেন আপনি অর্থটা পারছেন, এই ভুঁইফোর মানে হলো মাটি ফুঁড়ে। এখন মাটি ফুঁড়ে কে, কী ধরনের পোকাকে আমরা ভুঁইফোর বলি, তো এই যেই বিষয়টা, তো সেটা আপনাকে বুঝতে হবে। এখন আপনি এটা বের করেছেন, এটা পূর্বপদ হলো ভুঁই, পরপদ হলো ফোর। তাহলে আপনি খেয়াল করবেন, আপনি এই ভুঁইফোর শব্দটা দ্বারা যা বুঝেন, পুরো শব্দটার অর্থ দ্বারা যা বুঝেন, এটার অর্থটা কোন পদে আছে, পূর্বপদে আছে না পরপদে আছে? আপনি পুরোটার অর্থ দ্বারা বুঝছেন পোকা। এখন এই পোকা মিনিংটা কোন পদের মধ্যে আপনি বেশি পান, পূর্বপদের মধ্যে নাকি পরপদের মধ্যে? এতক্ষণ অবধি আপনারা বুঝতে পেরেছেন, তার মানে কোন পদের প্রাধান্য পাওয়া, এই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করছি। সমস্ত পদ থেকে আপনার প্রথমে শব্দের অর্থ জানতে হবে, অর্থ জানার পর আপনাকে কি করতে হবে, পূর্বপদ পরপদ আলাদা করতে হবে। এবার আলাদা করে আপনি খেয়াল করবেন ওই যেই সমস্ত পদটি যে অর্থ প্রকাশ করছে সেই অর্থটি কোন পদের মধ্যে নিহিত আছে, পূর্বপদের মধ্যে নাকি পরপদের মধ্যে। যদি পূর্বপদের মধ্যে থাকে তাহলে সেটা অব্যয়ীভাব সমাস হতে পারে, যদি শুধু পরপদের মধ্যে থাকে তাহলে সেটা দ্বিগু তৎপুরুষ কর্মধারী সমাস হতে পারে, যদি উভয় পদের মধ্যে থাকে তাহলে সেটা দ্বন্দ্ব সমাস হতে পারে, যদি কোনো পদেরই মধ্যে না থাকে, আমি যে অর্থটা বুঝতে পারছি সমস্ত পদের, এই অর্থটা পূর্বপদের মধ্যেও নেই, পরপদের মধ্যেও নেই, ভিন্ন কিছু বোঝানো হয়ে থাকে, তাহলে সেটা বহুব্রীহি সমাস হয়ে থাকে। তো আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন যে ভুঁইফোর এই অর্থটা যেটা বুঝতে পারছেন পোকা, এটা পূর্বপদ পরপদ কোনোটার মধ্যেই এর অর্থটা নিহিত নেই। তার মানে কি, তার মানে হলো এটা কোনো পদের প্রাধান্য পাচ্ছে না। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ভুঁইফোর একটি বহুব্রীহি সমাস, যেখানে কোনো পদের অর্থ প্রাধান্য পাচ্ছে না, ভিন্ন কিছুকে বোঝাচ্ছে। ঠিক এমনটা আপনাকে যদি বলা হয় দম্পতি, খেয়াল করবেন দম্পতি যদি বলা হয় আপনি প্রথমে কি করবেন, অর্থ বুঝবেন। এখন দম্পতি দ্বারা কি বোঝানো হয়, স্বামী স্ত্রী বোঝানো হয়। তার মানে পূর্বপদ জায়া, পরপদ পতি। তো এখন এই পূর্বপদ জায়া, পরপদ পতি, এই যেই সব বিষয়টা, এই বিষয়টার দ্বারা আপনারা দম্পতি দ্বারা যা বুঝতে পারছেন, এই অর্থটা এই পূর্বপদ পরপদের মধ্যে কোন পদের মধ্যে নিহিত আছে।
নিঃসন্দেহে উভয় পদের মধ্যেই নিহিত আছে। দম্পতি দ্বারা স্বামী স্ত্রী উভয়কেই বোঝানো হয়, জায়াপতি উভয়কেই বোঝানো হয়। তাহলে আমরা বলতে পারি এখানে উভয় পদের প্রাধান্য পাচ্ছে। দ্যাট মিন্স এটা দ্বন্দ্ব সমাস। এরপর যদি বলি, খেয়াল করবেন শিক্ষা বিষয়ক মন্ত্রী। আমরা খেয়াল করব এই যে শব্দটা শিক্ষামন্ত্রী, খেয়াল করবেন শিক্ষামন্ত্রী এটা একটা সমস্ত পদ। তা আমি প্রথমে কী করব, শিক্ষামন্ত্রী দ্বারা কী বুঝি, একজন মন্ত্রী বুঝি যিনি শিক্ষা বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকেন আমাদের। তো সেই শিক্ষা বিষয়ক কথাটি, শিক্ষামন্ত্রী কথাটি দ্বারা আমরা কিন্তু একজন মন্ত্রীকেই বুঝতে পারছি। তাহলে এটার মানে হলো সে একজন মন্ত্রী। এখন আপনি বলেন যে এটার পূর্বপদ কি? পূর্বপদ হলো শিক্ষা, পরপদ হলো মন্ত্রী। এখন আপনি কোন পদের মধ্যে এই যে শিক্ষা মন্ত্রী কথাটির অর্থ আছে, এই কথাটির অর্থ কোন পদের মধ্যে নিহিত আছে, পূর্বপদ নাকি পরপদ? নিঃসন্দেহে আপনারা বলছেন যে শিক্ষামন্ত্রী দ্বারা একজন মন্ত্রীকেই বোঝায়, পরপদের মধ্যে আছে। তার মানে পরপদের মধ্যে থাকলে কয়টা সমাস হতে পারে? এই যে বিষয়গুলো, কোন পদের কোন সমাস, কোন পদ প্রাধান্য পায়, এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। কেউ যদি না দেখে থাকেন, পরবর্তীতে ক্লাসটা শেষ করে আপনারা দেখে নেবেন। তাহলে খেয়াল করেন, এই যে শিক্ষা বিষয়ক মন্ত্রী, এটা দ্বারা আমরা মন্ত্রী বুঝছি, তার মানে হলো এটা পরপদের প্রাধান্য পাচ্ছে। এখন পরপদের প্রাধান্য পায় তিনটা সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস। এরপর আমরা আলাদা করব, এটা কি দ্বিগু হতে পারে? না, কারণ এটা পূর্বপদের সংখ্যাবাচক শব্দ নাই। এটা কি তৎপুরুষ হতে পারে? না, এটা কোনো বিভক্তি নেই এর মাঝখানে বা কোথাও। এটা কি কর্মধারয় হতে পারে? অবশ্যই এটা কর্মধারয়। তাহলে আশা করি আপনারা এই অবধি বুঝতে পেরেছেন কিভাবে সমাস নির্ণয় করবেন। আমি আরেকবার আপনাদের রিপিট করছি। প্রথমে শব্দটি, একটা শব্দ যদি আপনাকে দেয়া হয় এটি কোন সমাস, আপনি প্রথমে এটি অর্থ বোঝার চেষ্টা করবেন। এবার অর্থ বুঝে, সামগ্রিক অর্থ মানে পুরো শব্দটি দ্বারা আপনি কি বুঝতে পারছেন, এই পুরো শব্দটির অর্থ আপনি বোঝার চেষ্টা করবেন। এরপর আপনি এই শব্দটিকে ভেঙে ফেলবেন। দ্যাট মিন্স সমসমান পদগুলো, পূর্বপদ পরপদগুলো আলাদা করে ফেলবেন। এখন ওই যে শব্দটির অর্থ আপনি বুঝতে পারছেন, এই শব্দটির অর্থ এই পূর্বপদ পরপদের মধ্যে কোন পদের মধ্যে নিহিত আছে, কোন পদের মধ্যে অর্থটা বিদ্যমান আছে, এই বিষয়টা খুঁজে বের করতে পারলেই আমাদের সমাস নির্ণয় করা অনেক সহজ হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। সবাই কি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান। তো আমরা এইভাবে ইনশাল্লাহ অব্যয়ীভাব সমাস আমরা তো ক্লাসে আলোচনা করি একভাবে, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এগুলো এই বৈশিষ্ট্যগুলো মানলে এটা অব্যয়ীভাব সমাস। কিন্তু আমাদের পরীক্ষায় আসে কিভাবে? পরীক্ষায় আসে না কিন্তু এটা যে অব্যয়ীভাব সমাস কত প্রকার ও কী কী। পরীক্ষায় আসে হলো হুট করে আপনাকে আপনি সবগুলো শিখে গেলেন, সমাস 6 প্রকার সমাস শিখে গেলেন, আপনাকে হুট করে একটা শব্দ দিয়ে বলা হলো এটি কোন সমাস। তখন আপনাকে কিন্তু এই প্রসেসে আসতে হবে যে প্রথমে অর্থ বুঝতে হবে, অর্থ বুঝে এটা কোন পদের প্রাধান্য পাচ্ছে এটা ক্লিয়ার করতে হবে আমাকে। হ্যাঁ, ওই অর্থটি দ্বারা কোন পদের মধ্যে অর্থটা নিহিতার্থ আছে এটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করতে হবে এবং এতে করে আমাদের এটা সুবিধা হবে। এভাবে আমরা প্রপার ওয়েতে সমাস শিখতে পারবো। ঠিক আছে, আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা আপনারা একটু জানানোর চেষ্টা করেন। আর আমি কি দ্রুত কথা বলছি কিনা এটাও জানানোর চেষ্টা করেন। একটু কমেন্টে জানান আমাকে, আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, কোনটা আরেকবার বলবো? একটু মেঘলা আকাশ আপু আরেকবার বলবেন। তাহলে আমি আরেকবার রিপিট করছি। আমরা প্রথমে একটা শব্দ যদি আপনাদেরকে দেওয়া হয়, যেমন আমি খেয়াল করবেন আপনাকে যদি বলি আমি যে একটা সমাস যদি বলি বহুব্রীহি, এখন
এই বহুব্রীহি শব্দটির অর্থ কী? এই বহুব্রীহি শব্দটির অর্থ কী এটা একটু খেয়াল করবেন। এটা একটু খেয়াল করবেন, এই অর্থটা বোঝার চেষ্টা করবেন। এখন এর অর্থটা কিন্তু আমরা বহুব্রীহি মানেই হলো আমরা বুঝি যে একটা সমাসের নাম। আপেক্ষিক অর্থ আমি ধরে নিলাম যে এটার অর্থ সমাসের নাম, এটা আমি ধরে নিলাম। এখন বিষয় হলো যে আদৌ কি এটার অর্থ সমাসের নাম কি না, এটা কি আসলে যাই হোক, আপনারা আপাতত ধরে রাখেন যে এটি একটি সমাসের নাম। এখন আলাদা করে চিন্তা করেন, এটাকে ভাগ করে ফেলেন, এটার পূর্বপদ কি বহু, পরপদ কি ব্রীহি। আপনি এটা সামগ্রিক অর্থ বুঝতে পারছেন যে এটা একটা সমাসের নাম। এখন আলাদা করে চিন্তা করেন, পূর্বপদ কি? পূর্বপদ হলো বহু, মানে অসংখ্য। পরপদ কি? পরপদ হলো ব্রীহি। ব্রীহি শব্দের অর্থ কি এটা যদি না জানেন তাহলে এটা আসলে করার কিছুই থাকবে না, এটা আপনাদের আর শব্দ শিখতে হবে। হ্যাঁ, তো ব্রীহি শব্দের অর্থ হলো ধান। এখন চিন্তা করেন সামগ্রিক অর্থ আপনি সমাস মনে করছেন, আমি ধরে নিচ্ছি আপনি সমাস মনে করছেন, যদিও বহুব্রীহি সামগ্রিক অর্থ একটা সমাসের নাম না, এটা অনেক পরে আসছে। বহুব্রীহি সমাস অর্থ যার অনেক ধান আছে সেই লোককে বলা হয় বহুব্রীহি। তো খেয়াল করবেন, এখন এই যে সমাস আপনি বুঝতে পারছেন বহুব্রীহি একটা সমাসের নাম, আমি সেই দিকেই যাচ্ছি। এখন দেখবেন এই অর্থটা এই পূর্বপদ পরপদ কোনটার মধ্যে আছে, খেয়াল করেন তো। এই যে সমাসের অর্থটা, এই সমাস অর্থটা পূর্বপদের মধ্যে আছে নাকি পরপদের মধ্যে আছে? আদৌ কিন্তু কোনোটার মধ্যে নেই। তাহলে এটি কোনো পদের মধ্যে প্রাধান্য পাচ্ছে না, দ্যাট মিন্স তাহলে এটি বহুব্রীহি সমাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আশা করি সবাই ক্লিয়ার। আপনাদের নেট কী বলে এটাকে, কমেন্টসগুলো আমার কাছে খুব দেরিতে আসছে, এটা আমার কাছে একটু ওকে। ব্রীহি হলো ধান। আশা করি আপনারা সবাই ক্লিয়ার। তাহলে প্রপার ওয়েতে এভাবেই আমরা এগোতে থাকবো। আমরা আসলে বুঝতে পেরেছি যে কিভাবে সমাস নির্ণয় করব। তো আমরা এখন এটা ব্যাসবাক্য আমরা পরে আসছি, আমরা ধীরে ধীরে আমরা শিখব। আপাতত আমরা আলটিমেট দেখুন, আমাদের পরীক্ষায় আসে একটা শব্দ, দ্যাট মিন্স সমস্ত পদ আসে, সেখান থেকে বলা হয়ে থাকে সমাস নির্ণয় করার জন্য। তো আলটিমেট এই শব্দটা যে সবসময় আমার কমন আসবে সেটাও কিন্তু না। এখন কমন না আসলে আমি যে পুরো শব্দটার অর্থ জানবো না সেটাও কিন্তু না। কমন মানে কি, আপনি প্র্যাকটিস করেছেন, এই সমাসের মধ্যে এটা আছে, যেমন শিক্ষামন্ত্রী এটা সবাই জানেন, বা সিংহাসন এটা সবাই জানেন, মধ্যপদলোপী কর্মধারয়। তো এটা যে এর মধ্যে আছে, তো এইটা আপনারা কি করতে পারছেন না, কি বলে, এটা আপনারা বুঝতে পারছেন না যে আমার পড়ার মধ্যে এটা নাই। এরকম যদি কমন না পড়ে তাহলে আপনি কি ছেড়ে দিবেন? আপনি এটার অর্থ জানার চেষ্টা করবেন, অর্থ বুঝলে সমাস নির্ণয় করা যাবে এই পদ্ধতিতে। আশা করি আপনারা সবাই এই অবধি বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের মূল আলোচনায় যাব। আমরা কি বলে এটাকে অব্যয়ীভাব সমাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অব্যয়ীভাব সমাস নিয়ে আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই অবধি একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন, আমার তাতে সুবিধা হবে আলোচনা করতে। ওকে, অব্যয়ীভাব সমাস। দেখুন, অব্যয়ীভাব সমাস আসলে আমি আবারও বলছি, আমি কিন্তু এখন অব্যয়ীভাব সমাসের আদ্যপান্ত, একেবারে আদি উপান্ত পুরোটা আপনাদেরকে জানাবো। এখন আমি যেভাবে আপনাদেরকে শেখাবো, পরীক্ষায় কি এই পদ্ধতিতে আসবে? না, পরীক্ষায় হুট করে একটা শব্দ দেওয়া হবে, ওই শব্দ দিয়ে বলা হবে এটি কোন সমাস। তো পদ্ধতি আমাদের শেখানোর একটা খেয়াল করবেন, আপনারা যদি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা দেখে থাকেন, সেই জায়গায় এক পদ্ধতিতে লেখা, আবার পরীক্ষায় আসে কিন্তু আরেক পদ্ধতি। সন্ধি
মানে কিন্তু মিলন। সন্ধি শব্দের অর্থ কিন্তু মিলন। কি হয় সেটা? দুটি শব্দের প্রান্তিক ধ্বনির মিলন ঘটে। তো মিলিত হয়ে যেটা উত্তর আসে, পরীক্ষায় এইভাবে আসার কথা, কিন্তু পরীক্ষায় আসে উল্টোটা। একটা শব্দ দেওয়া হয়, শব্দটাকে বিচ্ছেদ করতে হয়। তো আমরা যেভাবে শিখাই আর পরীক্ষায় যেভাবে আসে, এই আপনাদের প্র্যাকটিসের ধরনটা যদি একটু আপনাদের মতো করে আয়ত্তে আনতে না পারেন বা এইভাবে আপনারা প্র্যাকটিস করতে না পারেন, তাহলে এতে করে আপনি হয়তো পারছেন সেই সমাজটা, কিন্তু আপনার কিছুটা সময় নষ্ট হচ্ছে। আপনার বাংলার জন্য যে সময়টা বরাদ্দ থাকবে, এখানে যত ওই সময়ের চেয়ে আপনি যত সময় কম দিতে পারবেন, ততটাই আপনার জন্য ভালো। তো এই জায়গায় সময়টা আমাদের একটু বাঁচানোর চেষ্টা থাকবে ইনশাল্লাহ। তো অব্যয়ীভাব সমাস চেনার উপায় আমি একটু লিখছি। প্রথম বিষয় হলো, অব্যয়ীভাব সমাসের পূর্বপদে অব্যয় থাকবে। পূর্বপদে অব্যয় থাকবে। 2, কোন পদের প্রাধান্য পাবে? আপনারা যে গত ক্লাসটি যদি করে থাকেন তাহলে দেখবেন আছে নেই, দ্যাট মিন্স পূর্বপদের প্রাধান্য আছে, একটা সমাসই আছে, সেটা হলো অব্যয়ীভাব সমাস। দ্যাট মিন্স খেয়াল করবেন, অব্যয়ীভাব সমাসের পূর্বপদে অব্যয় থাকবে এবং পূর্বপদের প্রাধান্য পাবে। তার মানে হলো যে অব্যয়ীভাব সমাসের পূর্বপদে যে অব্যয়টি থাকবে, সেই অব্যয়ের অর্থই প্রাধান্য পাবে। যদি সেটা হয় তাহলে আমরা সেটাকে অব্যয়ীভাব সমাস বলবো। এক বাক্যে যদি শেষ করি, যেই সমাসের পূর্বপদে অব্যয়ের অর্থই প্রাধান্য পায়, মানে আপনি ওই শব্দটি দ্বারা যা বুঝেন, সেই শব্দটির অর্থ যদি পূর্বপদে নিহিত থাকে, তাহলে সেই সমাসটিকে আমরা অব্যয়ীভাব সমাস বলবো। হ্যাঁ, আমি অব্যয়ীভাব সমাসকে নিহত করে ফেলেছি। ওকে, আপনারা কমেন্ট করছেন কি না জানি না, আমি আপনাদের কমেন্ট পাচ্ছি না। আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি বুঝবো যে আপনারা আছেন, আপনারা আমার ক্লাস করছেন। তাতে করে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। যদিও ফেসবুক লাইভটা অনেকটা অফলাইন থেকে দূরে, জুমটা কিছুটা অফলাইনে মজা পাওয়া যায়, সেই হিসেবে আপনাদেরকে খুব মিস করি আমি, যে আপনারা আদৌ কি আমার সাথে আছেন কি না, এটা বারবার আমার নিজেকে সান্ত্বনা দিতে হয় যে না, আছেন আপনারা। ঠিক আছে, হ্যাঁ মনীষা আপু আপনি আছেন, থ্যাংক ইউ আপনাকে। ওকে, এখন আসেন, অব্যয় কি? বড় একটা বিষয়, মানে এটা অব্যয় পদ, এটা বাংলা ব্যাকরণের পদের মধ্যে অনেক সুন্দর একটা বিষয়, অনেক মজার একটা বিষয়। তো এই অব্যয়টা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব এখন। হ্যাঁ, অব্যয় কাকে বলে? আচ্ছা, প্রথম বিষয় হলো, অব্যয় সম্পর্কে আমরা যে তথ্যটি আমরা পাই সেটা হলো, আমরা বরাবরই বলে থাকি যে যার কোনো ব্যয় নেই, যার কোনো ব্যয় নেই তাকে অব্যয় বলা হয়। এখন ব্যয় নেই মানে কি? ব্যয় নেই মানে কি? ওকে, ব্যয় নেই মানে কি, এটা একটু আমাদের বুঝতে হবে। খেয়াল করবেন, ব্যয় নেই মানে হলো যে শব্দগুলোর, যেই পদগুলোর কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, কোনো পরিবর্তন নেই, যেই পদের কোনো পরিবর্তন নেই। এখন কি কি ধরনের পরিবর্তন নেই? খেয়াল করবেন, 1, এদের বচন পরিবর্তন হয় না, মানে বচন হয় না। 2, এদের সাথে বিভক্তি যুক্ত হয় না। 3, এদের লিঙ্গ পরিবর্তন হয় না, বা পুরুষবাচকতা স্ত্রীবাচকতা নেই। এবং আরেকটা বিষয় আমরা বলতে পারি যে ক্রিয়ার কাল দ্বারা, অর্থাৎ টেন্স যেটাকে আমরা বলি বাংলায় টেন্স, ক্রিয়ার কাল দ্বারা এরা প্রভাবিত হয় না। ক্রিয়ার কাল দ্বারা এরা প্রভাবিত হয় না। অ্যাবসলিউটলি, ওকে।
তাহলে ক্রিয়ার কাল দ্বারা প্রভাবিত হয় না। আমরা এই 4টা বিষয় মনে রাখব, যদিও লাস্টেরটা আমাদের প্রয়োজন নেই। এই 3টা বৈশিষ্ট্য পেলেই আমরা সেটাকে অব্যয় বলতে পারবো। এখন অব্যয় কি হতে পারে? আমরা জানি যে আমাদের কিছু বর্ণ থাকতে পারে, অথবা শব্দ থাকতে পারে, হ্যাঁ, অথবা খেয়াল করবেন বর্ণগুচ্ছ থাকতে পারে, খেয়াল করবেন বর্ণগুচ্ছ অথবা শব্দ থাকতে পারে। মনোযোগ দিবেন, এই অব্যয়টা 3টা হতে পারে, বর্ণ হতে পারে, বর্ণগুচ্ছ হতে পারে, শব্দ হতে পারে। খেয়াল করবেন বর্ণ কি? বর্ণ হলো একটা বর্ণ হতে পারে, যেমন দেখুন অ, এটা কিন্তু একটা বর্ণ। এখন এই অটা কি? অটা কি অব্যয়? অ্যাবসলিউটলি ওটা অব্যয়। যেমন অ একটা উপসর্গ আছে, অ গা অ জনা আর অনুনা আবেদি কৎকুবাতি ভরসা সহারা মাসবিনী, ও একটা অব্যয় উপসর্গ আছে, দ্যাট মিনস এটা একটা অব্যয়, সিঙ্গেল একটা বর্ণ। এখন এটা কি হচ্ছে? এই বর্ণটার কোনো বচন হবে না, এটা দ্বিবচন বহুবচন হওয়ার পসিবিলিটি নেই। এর সাথে কোনো বিভক্তি আপনি যুক্ত করতে পারবেন না, এর কোনো স্ত্রীবাচক পুরুষবাচক এরকম কোনো কিছু নেই। এবং কোনো ক্রিয়ার কাল দ্বারা আপনি যদি কোনো বাক্যের ক্রিয়ার কাল পরিবর্তন করেন, তাতে করে এই শব্দের বা এই বর্ণের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন বর্ণগুচ্ছ কি? ধরেন 2টা বর্ণগুচ্ছ আছে, যেমন উপ বা উপর যদি না বলি, আমরা যেটা বললাম অজ বা অনা, হ্যাঁ, এই যে শব্দগুলো অজ, বা ধরেন উপই বললাম, বা সম, এই শব্দগুলো কিন্তু এগুলো কোনো শব্দ না। শব্দ কাকে বলি? একাধিক বর্ণ সমষ্টি, আমরা এটাকে বর্ণ সমষ্টি বলতে পারতাম, বর্ণগুচ্ছ এটা। তো শব্দ কাকে বলি? শব্দ হলো একাধিক বর্ণ সমষ্টি যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, তখনই কিন্তু আমরা সেটাকে শব্দ বলছি। কিন্তু এই অজ, উপ, সম এগুলো কিন্তু কোনো শব্দ নয়, কারণ এখানে একাধিক বর্ণ সমষ্টি হচ্ছে, একাধিক বর্ণ সমষ্টি হচ্ছে, যোগ হচ্ছে, কিন্তু এর কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ নেই। এই জন্য আমরা এটাকে শব্দ বলতে পারছি না। কিন্তু আপনি দেখুন তো, এই অজ, উপ, সম এগুলোর কিন্তু এর মধ্যে কোনোটাই হয় না, বচনও হয় না, এদের সাথে বিভক্তি যুক্ত করা যায় না, এবং এদের লিঙ্গ পরিবর্তন হয় না, এবং এরা ক্রিয়ার কাল দ্বারা কোনোভাবেই প্রভাবিত হয় না। তার মানে এগুলো অব্যয়। এবং আপনি যদি শব্দ ধরেন, আমি যদি বলি এবং, কিন্তু, হ্যাঁ, এবং একটা বর্ণেরও কিন্তু শব্দ হতে পারে, যেটা ও কিন্তু আমরা শব্দ বলি, ওটাকে, এটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। তো এই যে শব্দগুলো, এগুলো কিন্তু শব্দ, এগুলো অর্থ আছে, নিজস্ব অর্থ আছে। এই শব্দগুলোরও দেখুন, আপনি খেয়াল করবেন, এই শব্দগুলোরও কিন্তু কি নেই, বচন হয় না, এর সাথে বিভক্তি যুক্ত করতে পারবেন না, এবং এর ক্রিয়ার কাল দ্বারা কোনোভাবেই এগুলো প্রভাবিত হয় না। তো যেটা বলতে পারি আমরা অব্যয় কাকে বলে? যে সকল বর্ণ অথবা বর্ণগুচ্ছ বা বর্ণসমষ্টি অথবা শব্দ বচন হয় না, সাথে বিভক্তিযুক্ত হয় না, লিঙ্গ পরিবর্তন হয় না, এবং ক্রিয়ার কাল দ্বারা প্রভাবিত হয় না, এগুলোকেই অব্যয় বলা হয়। অব্যয় কি? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে একটু কমেন্টে জানান, তাহলে আমার সামনের দিকে অগ্রসর হতে সহজ হবে। একটু সবাই জানানোর চেষ্টা করেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমি আপনাদের কমেন্ট পাচ্ছি না অনেকক্ষণ ধরে, এটা হয়তো আমার ডিভাইসের সমস্যা বা কি, আমি সেটা বুঝতে পারছি না। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানান। আমি একটু ওয়েট করছি, কারো সমস্যা হলে সেটাও জানাবেন। আপনাদের কমেন্ট পাচ্ছি না, আমি একটু আপনারা একটু কমেন্টে জানানোর চেষ্টা করুন যে আপনারা এই বিষয়টুকু বুঝতে পেরেছেন কিনা। তাতে করে আমি আপনাদের কোনো কমেন্ট পাচ্ছি না। আমি
ওকে, মাত্র কমেন্ট আসতেছে আমার কাছে। থ্যাংক ইউ আপনাদেরকে আপনাদের কমেন্ট পাচ্ছি। আপনাদের একটু কমেন্ট পড়া যাক, আমরা এই পর্যন্ত যা পড়েছি। জি, সবাই ক্লিয়ার হয়েছেন, আমি বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, হাবিবুল্লাহ ভাই, আপনি একটা প্রশ্ন করেছেন, আপনি মাত্র আসলো আমার কাছে, যে তন্মাত্র শব্দের ব্যাস বা কুটি। তন্মাত্র, ভালো প্রশ্ন, খেয়াল করবেন। প্রশ্ন করেছেন হাবিবুল্লাহ ভাই যে তন্মাত্র সমাসটি কোন সমাস এবং এটি ব্যাস বাক্য। আমরা ধীরে ধীরে আমরা যাব সামনের দিকে। এই সমাস, এটি একটি সমস্ত পদ। এখন আপনি কি করবেন, আপনি এই তন্মাত্র এটার অর্থ বোঝার চেষ্টা করবেন। খেয়াল করবেন, বিষয় হলো যে একটু মনোযোগ দিবেন, সবাই একটু খেয়াল করবেন। প্রথমে আপনি এই শব্দটির অর্থ বোঝার চেষ্টা করবেন। এখন এই অর্থ বুঝতে গেলে আপনি যদি না পারেন, তাহলে আপনি চিন্তা করবেন এই শব্দটি কোনো ব্যাকরণিক আর কোনো ব্যাখ্যা দেওয়া যায় কিনা। সাপোজ আপনি এই শব্দটির সন্ধি করলে অবশ্য আপনার দুটো শব্দ আলাদা হয়ে যাবে, তখন কি হবে, এটার আপনার অর্থটা বুঝতে সুবিধা হবে। দেখুন এখানে দুটো কি আছে, দুটো নাসিক্য ধ্বনি আছে বা দুটো বর্গের পঞ্চম বর্ণ আছে, এবং সেইটি যদি থাকে তাহলে আমরা বর্গের প্রথম বর্ণের জায়গায় কী দেই, সেই বর্গের প্রথম বর্ণ দেই। দুটি নাসিক্য বর্ণ পাশাপাশি থাকলে আমরা এটাকে যদি সন্ধি করি, তাহলে প্রথম শব্দের জায়গায় আমরা সেই বর্গের প্রথম বর্ণ দেই। তাহলে প্রথম শব্দটা কি আছে, ন আছে, এই বর্ণের প্রথম বর্ণ হলো ত। দ্যাট মিন্স এটাকে যদি আমরা ভাঙি, তাহলে এটার মানে সন্ধি বিচ্ছেদ দ্বারায় তৎ যোগ মাত্র। খেয়াল করবেন, তৎ যোগ মাত্র। হাবিবুল্লাহ ভাই, আপনি প্রশ্ন করেছেন, ধন্যবাদ অনেক। তো এখন তৎমাত্র মানে কি, আমরা এটা সন্ধি করলাম, এই শব্দটির মানে কি, এই শব্দটির মানে হলো কেবলমাত্র। তৎমাত্র মানে কি, তৎমাত্র, কেবলমাত্র। আমরা তৎসম বলি, তার সমান। তৎমাত্র মানে হলো কেবলমাত্র। দ্যাট মিন্স এটার অর্থটা বোঝাচ্ছে কেবলমাত্র। এখন এটা একটু ভিন্ন বিষয়, 6 প্রকার সমাসের মধ্যে এটা কোনোটাতে যাচ্ছে না। কারণ এই তৎমাত্র, কেবলমাত্র, এই কেবল, তারপর যদি আমি বলি দেশান্তর, অন্য দেশ, এগুলো আসলে ভিন্ন ব্যাখ্যা আছে। এগুলো 6 প্রকার পড়ার পরে আমি ব্যাখ্যা দিব। আপাতত আপনি এটা বুঝে থাকেন যে তন্মাত্রর ব্যাসবাক্য হলো কেবলমাত্র, এবং এটি একটি নিত্য সমাস। এটি একটি নিত্য সমাস। হ্যাঁ, কেন নিত্য সমাস, এটা 6 প্রকার পড়লে তারপর আপনি নিত্য সমাসের সংজ্ঞাটা অটোমেটিক্যালি আপনি জেনারেট করতে পারবেন, সেখানে আপনার কোনো সমস্যা হবে না। আপনি উত্তর পেয়েছেন কি না একটু জানান। হাবিবুল্লাহ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। তারেক ভাই, তন্ময় না, এটা তন্মাত্র। হ্যাঁ, তৎ যোগ মাত্র। ওকে, অব্যয়ের সংজ্ঞা আমরা বুঝতে পেরেছি। এখন আসেন, তার মানে অব্যয়ের সংজ্ঞাটা আমি আরেকবার বলছি, খেয়াল করবেন। অব্যয়ের সংজ্ঞা হলো যে সকল বর্ণ অথবা বর্ণসমষ্টি অথবা শব্দ কি হয়, বচন হয় না, এদের লিঙ্গ পরিবর্তন হয় না, এদের সাথে বিভক্তি যুক্ত হয় না, এদের ক্রিয়ার কাল দ্বারা প্রভাবিত হয় না, তাদেরকে আমরা কী বলছি, তাদেরকে আমরা অব্যয় বলছি। এখন অব্যয়টা আমরা 3 ধরনের পাচ্ছি, বর্ণ পাচ্ছি, বর্ণ সমষ্টি পাচ্ছি, শব্দ পাচ্ছি। আমাদের অব্যয়ীভাব সমাসে কি কি থাকতে পারে? অব্যয়ীভাব সমাসে এই পূর্বপদে অব্যয় যে থাকবে সেটা কি থাকবে? বর্ণ থাকবে, বর্ণগুচ্ছ থাকবে, নাকি শব্দ থাকবে? আলটিমেট 3টাই থাকতে পারে, তবে বেশিরভাগ বর্ণগুচ্ছ সমষ্টি, যেটা বলি উপসর্গ, বেশিরভাগ উপসর্গই আমাদের অব্যয়ীভাব সমাসের পূর্বপদে থাকতে পারে। আমরা এটা একটু জানার চেষ্টা করব। ওকে, আপনারা এই পর্যন্ত, হাবিবুল্লাহ ভাই, আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন কি না আমাকে একটু জানানোর চেষ্টা করেন, তাতে করে আমাদের সুবিধা হবে যে আপনি প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি একটু পানি খেয়ে নেই।
ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমরা সরাসরি অব্যয়ভাব সমাসে চলে যাব। ওকে, আমরা কিছু উদাহরণ শিখব। উদাহরণগুলো আপনারা লিখেন, আমি লিখছি, আপনারা লেখার চেষ্টা করবেন। যাদের কাছে খাতা কলম আছে এই মুহূর্তে তারা একটু লেখার চেষ্টা করবেন। উপদ্বীপ, উপকণ্ঠ, অনুক্ষণ, অনুক্ষণ, অনুগমন, অনুপ্রেরণা, আপাদমস্তক, আরক্তিম, প্রতিদিন, ওকে, এখানে কিছু শব্দ লিখি। হা ভাত, যথারীতি, আমরণ, অনেক শব্দ আমরা লিখে ফেললাম। নিরামিষ, হ্যাঁ নিরামিষ যদি বলি, ওকে, আমরা এই 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 শব্দগুলো আমরা একটু মানে আপনারা একটু লেখার চেষ্টা করেন। শব্দগুলো সবাই লিখেছেন কিনা একটু জানানোর চেষ্টা করেন। ওকে, এখন দেখেন, খেয়াল করবেন, আমরা অনেকগুলো শব্দ লিখেছি, একটু আমরা এগুলোকে জানার চেষ্টা করব। আমাকে দেখতে পাচ্ছেন না হয়তো, আমি আসলে বোর্ড পুরোটা দেখাতে গেলে আমায় নিজে হারিয়ে যেতে হয়। আচ্ছা, যদিও হারাচ্ছি না, আপনাদের সাথেই আছি। আচ্ছা, খেয়াল করবেন, এখন এই শব্দগুলো সবগুলি আপনাদের জানা, বেশ সবগুলোই আপনারা জানেন, অর্থ জানেন, বুঝেন, সব কিছুই জানেন। এখন বিষয় হলো এগুলো পূর্বপদ পরপদের আপনার ব্যাখ্যাটা খুঁজতে হবে বা অর্থটা বুঝতে হবে। উপ, উপ, অনু, 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 আ, আ, প্র, হা, যথা, আ, নি। খেয়াল করবেন, ভাইয়া ক্লাস কতক্ষণ হবে? রেশমা আপু মাত্র শুরু করলাম, দেখা যাক কতক্ষণ নিতে পারি। ঠিক আছে, ওকে, এখন খেয়াল করবেন, এই যে পূর্বপদে এই সব মানে কি আছে, অব্যয় আছে, আমরা আপাতত এখনও বুঝতে পারছি না যে এগুলো কি অব্যয় কি না আদৌ। তো এগুলো যে আছে, এখন খেয়াল করবেন, আপনি তো হুট করেই আপনি যখন পাবেন, আপনাকে বলা হলো যথারীতি কোন সমাস, এখন আপনি কি করবেন, আপনি বুঝতে হবে যে আপনার এই শব্দটি দ্বারা কি বোঝাচ্ছে। যথারীতি মানে হলো, আমরা এটা অর্থটা বুঝতে হলে আমাদের অর্থটা দাঁড়াবে এরকম, রীতিকে অতিক্রম না করে। এখন এই রীতিকে অতিক্রম না করে যে অর্থটা বুঝতে পারছি, এই অর্থটা কার মধ্যে আছে। তো এই অর্থটা এই শব্দের পূর্বপদ পরপদ কার মধ্যে আছে, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে এই যে যথারীতি, এখানে যে রীতি মানে কি, রীতি, আর যথারীতি মানে হলো রীতিকে অতিক্রম না করে, তাহলে অর্থটা কার মধ্যে আছে। এখন আপনাকে বুঝতে হবে এর পূর্বপদ যথা, পরপদ রীতি, এই পূর্বপদটা কি কোনো অব্যয় কিনা।
দ্যাট মিন্স আপনি যদি কোনো অব্যয়ভাব সমাস খুঁজতে যান, যেই শব্দটি আপনার কাছে দেওয়া হয় আপনি খেয়াল করবেন ওই শব্দের পূর্বপদটা অব্যয় কিনা। যদি অব্যয়ভাব সমাস হয়, খেয়াল করবেন প্রথমে আপনার বিষয় হবে যে ওই শব্দের পূর্বপদটা অব্যয় হবে, এটা প্রথমে। এখন অব্যয় হলেই সেটা অব্যয়ভাব সমাস না, আমি এটা এখনও বলিনি। তার মানে প্রথমে আপনাকে দেখতে হবে এটা অব্যয় কিনা। যথা কি অব্যয়? হ্যাঁ, এটা অব্যয়বাচক শব্দ, যথা একটা শব্দ, এবং এইটা অব্যয়বাচক শব্দ। এইটার আপনি কোনো এর ব্যাকরণিক কী বলে এটাকে বচন বের করতে পারবেন না, আপনি কোনো এর সাথে বিভক্তি যুক্ত করতে পারবেন না। এই যথার কোনো পুরুষবাচকতা স্ত্রীবাচকতা নেই, এবং এটি কোনো ক্রিয়ার কাল দ্বারা প্রভাবিত হওয়ার কোনো চান্স নেই, সুযোগ নেই। তো তার মানে হলো, খেয়াল করবেন, তার মানে এই যে যথা শব্দটি একটি অব্যয়, এখন পূর্বপদে অব্যয় আছে। এখন আপনাকে কী খেয়াল করতে হবে, আপনি এই যথারীতি শব্দটির অর্থ যেটা বুঝতে পারছেন, এই অর্থটা কি পূর্বপদের মধ্যে নিহিত আছে কি না, এই অর্থটি কি পূর্বপদের মধ্যে আপনি পাচ্ছেন কি না, মানে দ্যাট মিনস ওই পূর্বপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে কি না, এটা বুঝতে হবে। যেমন রীতি দ্বারা বুঝি আমরা রীতিনীতি, আর যথারীতি মানে রীতিকে অতিক্রম না করে, মানে সব সময়। তো দ্যাট মিনস এই যে এই কথাটির অর্থ দ্বারা আমরা যদি সব সময় বলি, যথারীতি বলি, আমরা যেটা স্বাভাবিক অর্থে ব্যবহার করি, তো এইটা কার মধ্যে আছে? রীতির মধ্যে না যথার মধ্যে? নিঃসন্দেহে বলবেন যথার মধ্যে। রীতিকে অতিক্রম না করে, দ্যাট মিনস যথাটাই প্রাধান্য পাচ্ছে। তার মানে এটি একটি অব্যয়ভাব সমাস। ঠিক একই রকমভাবে খেয়াল করবেন উপদ্বীপ, এর পূর্বপদে আছে উপ। এখন এইটার উপদ্বীপ শব্দের অর্থ কি? যে একটা দ্বীপের মধ্যে ছোট একটা জায়গা। হ্যাঁ, একটা দ্বীপ, ধরেন ভোলা একটা দ্বীপ, এই ভোলার মধ্যে মনপুরা একটা দ্বীপ, দ্যাট মিনস এই মনপুরা একটি উপদ্বীপ, দ্বীপের মধ্যে দ্বীপ, এক কথায় শেষ। অর্থ দ্বারা কিন্তু আপনি এটা বুঝতে পারছেন। এখন এই অর্থটি কোন পদের মধ্যে আছে এটা জানার আগে আপনি জানবেন কি এটার উপরটা কি একটা অব্যয় কিনা। হ্যাঁ, উপর একটা অব্যয়, এটি একটি উপসর্গ, এবং এই উপসর্গ এর কোনো বচন হয় না, লিঙ্গ পরিবর্তন হয় না, এর সাথে কোনো বিভক্তিযুক্ত হয় না। এই বিষয়টার কারণে এটা অব্যয়। এখন পূর্বপদে অব্যয় আছে। এখন আপনি এইটার পুরো অর্থটা বুঝতে পারছেন যে এটি একটি দ্বীপের মধ্যে ছোট একটা দ্বীপ। আর উপদ্বীপ ওই অর্থটা উপদ্বীপ শব্দের মধ্যে কোন পদের মধ্যে নিহিত আছে একটু খেয়াল করবেন, কোন পদের মধ্যে বিদ্যমান, কোন পদটি দ্বারা প্রাধান্য পাচ্ছেন। সেম, দ্বীপ মানে আপনি একটা বড় দ্বীপ বোঝেন, এখন উপদ্বীপ মানে কি দ্বীপের মধ্যে দ্বীপ, তার মানে এই উপশব্দটাই প্রাধান্য পাচ্ছে। সকল শব্দগুলো এখানে খেয়াল করবেন, সবগুলোরই পূর্বপদে অব্যয় আছে, এবং সেই অব্যয়ের ওই শব্দটি দ্বারা আপনি যা বুঝতে চাচ্ছেন সেই অর্থটা ওই অব্যয়ের মধ্যে বিদ্যমান, তাহলে এটা অব্যয়ভাব সমাস। আপনারা বুঝতে পারছেন কি না একটু আমাকে জানানোর চেষ্টা করেন। উপকণ্ঠ একই রকমভাবে, অনুক্ষণ, অনুগমন, অনুপ্রেরণা, আপাদমস্তক, হ্যাঁ, আর অক্তিম, প্রতিদিন, সবই দেখুন উপ, অনু, আ, প্রতি, হ্যাঁ, এগুলো সবই কিন্তু অব্যয়, এবং ওই শব্দটি দ্বারা আপনি যা বুঝতে পারছেন সেই শব্দটি পূর্বপদের মধ্যেই বিদ্যমান থাকবে। সবগুলো ব্যাখ্যা দিতে গেলে আসলে আমাদের ক্লাস অনেক ক্লাস শেষ হবে না, বাট আমাদের শব্দ শেষ হবে না, বাট ক্লাস শেষ হয়ে যাবে, সেটা বলছি। আচ্ছা, তো একটু খেয়াল করবেন হাবাতটা যদি আমি বলি, এগুলো আপনাদের কাছে একটু আনকমন, বাকিগুলো একেবারেই সহজ। তারপরে যদি কোনো শব্দের অর্থ না বুঝতে পারেন আমাকে একটু জানানোর চেষ্টা করেন। হাভাত, হ্যাঁ মনীষা আপু আরেকবার বলছি, হাভাত। এখন আপনাদের কমেন্ট আসছে, ওকে আপাতমস্তক একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, বুঝিয়ে বলছি। আগে একটু হাভাতটা বলি, খেয়াল করেন। হা একটা অব্যয়, এই অব্যয়টা কি আছে? পূর্বপদে আছে, তার মানে প্রথম শর্ত মেনেছে। এখন হাবাদ দ্বারা আমরা কি বুঝি? হাবাদ দ্বারা বুঝি আমরা ভাতের অভাব। ভাত নেই, ভাতের অভাব। ভাত নেই না, কিন্তু ভাত নাই এক জিনিস আর ভাতের অভাব এক জিনিস। হ্যাঁ, তো অভাব আছে। তো দ্যাট মিনস এই হাবাদ দ্বারা আমরা অর্থ বুঝি ভাতের অভাব। এখন এই অর্থটা কার মধ্যে বিদ্যমান? ভাতের মধ্যে নাকি হায়ের মধ্যে? এই পুরো অর্থটা কিন্তু হায়ের মধ্যে। ভাত দ্বারা তো বুঝি আমরা ভাত, একটা খাবার, কিন্তু হা আসার কারণে অর্থটা চেঞ্জ হয়ে ভাতের অভাব হচ্ছে, তার মানে এই হায়ের মধ্যে ওই অর্থটা বিদ্যমান, তার মানে হলো এটা একটি অব্যয়ভাব সমাস।
আপাদমস্তক, আপাদমস্তক হলো এটার ব্যাসবাক্য হলো পা থেকে মাথা পর্যন্ত, মানে পা হতে মাথা পর্যন্ত। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এটার ব্যাসবাক্যে তো বিভক্তি আছে, এটা তো না। বিষয়টা হলো এই জায়গায় প্রথমে অব্যয় আছে, এটা আমাকে আগে নির্ধারণ করতে হবে। যেহেতু অব্যয় আছে, এখন পাদমস্তক মানে হলো পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত। তো এই যে খেয়াল করবেন, পাদমস্তক মানে পা মাথা। এখন কি হচ্ছে, এটার মধ্যে একটা ব্রিজ করছে। খেয়াল করবেন, পাদমস্তক হলো পাদ মানে পা, এটা আপনারা জানেন, যে মস্তক মানে মাথা। এখন এই যে পা মাথা, এটার মধ্যে একটা ব্রিজ করছে, এটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে, যে পা থেকে মাথা পর্যন্ত, টপ টু বটম যেটাকে আমরা বলি। তার মানে কি হচ্ছে, এই যে পুরো শব্দটার অর্থ কি বুঝতে পারছেন, পা হতে মাথা পর্যন্ত। এখন আপনি পূর্বপদ থেকে পাচ্ছেন নাকি পাদমস্তক মানে ও পরপদ থেকে পাচ্ছেন এই অর্থটা? নিঃসন্দেহে পাদমস্তক হলো পা আর মাথা। এখন এই শব্দটি দ্বারা তো পা আর মাথা বুঝেন না, বুঝেন পা হতে মাথা পর্যন্ত। দ্যাট মিন্স আপনার অর্থটা বিদ্যমান আছে আয়ের মধ্যে, এবং একটি অব্যয়। মাহবুব ভাই বুঝতে পেরেছেন কিনা একটু জানান। মনীষা আপু আরেকবার বলবো, কি বলবো একটু জানানোর চেষ্টা করেন। আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। মাহবুব ভাই বুঝতে পেরেছেন কিনা একটু জানান। যথারীতি বোঝাবো, হ্যাঁ যথারীতি। খেয়াল করবেন, যথারীতি মানে আমরা কি বলি, আমরা কিন্তু বলি যথারীতি মানে সব সময়। তো এটার যেই বিষয়টা দাঁড়ায়, অর্থটা যদি আপনারা যেটা বোঝেন সব সময়। এখন আসেন এই অর্থটা, এই যে অর্থটা, এটা যদি আপনারা একেবারেই প্রপার অর্থ লিখি, তাহলে এটার অর্থ দাঁড়ায় এরকম, যে রীতিকে অতিক্রম না করে, রীতিকে অতিক্রম না করে। খেয়াল করবেন, রীতিকে অতিক্রম না করে। তো এই যে বিষয়টা, রীতিকে অতিক্রম না করে, অথবা আপনি সবসময় বুঝাচ্ছেন এই কথাটি দ্বারা। এখন আসেন, আপনি অর্থ বুঝতে পেরেছেন, এখন এটা পূর্বপদ পরপদ আলাদা করেন। এটা পূর্বপদ হলো যথা, এটা পরপদ হলো রীতি। এখন আসেন, রীতি মানে কি, রীতিনীতি নিয়ম কানুন, আর যথা মানে কি, যথা মানে হলো অতিক্রম না করে। এই বাক্যের মধ্যে যথাটা এই অর্থ দিচ্ছে। তাহলে খেয়াল করবেন যে এই রীতি অতিক্রম না করে যে অর্থটি আপনি পাচ্ছেন, এই অর্থটি কার মধ্যে আছে, রীতির মধ্যে আছে না যথার মধ্যে আছে? অতিক্রম না করে এই কথাটা কিন্তু যথার মধ্যে আছে। তার মানে পূর্বপদে এই যথাটা একটা অব্যয়, এবং এই অব্যয়ের মধ্যেই আপনি এই পুরো কথাটার অর্থ বিদ্যমান পাচ্ছেন। তার মানে এটি একটি অব্যয়ভাব সমাস। আফরোজা আক্তার আমেনা আপু, আপনি আশা করি বুঝতে পেরেছেন, একটু জানানোর চেষ্টা করেন বুঝতে পেরেছেন কিনা। দেখুন নিরামিষ, এখন নিরামিষ দ্বারা আমরা কি বুঝি? আমিষের অভাব। ছোটোবেলায় আমাকে যখন বলা হতো বাসা থেকে যে নিরামিষ রান্না হয়েছে, তখন আমি মনে করতাম যে নিরামিষ এটা কাইন্ড অফ আমিষ, মানে এটা কোনো ধরনের একটা মাছ মাংসের নাম, একেবারেই যখন ছোট ছিলাম। এবং যখন খেতে যেতাম, তখন খাওয়ার সময় আমি দেখতাম সব সবজি, হ্যাঁ। তো পরে যখন বলতাম যে নিরামিষ কই, তখন এটা একটা মানে মজার বিষয়। এখনও আমাকে আমার বড় বোনরা এই কথাটা বলে যে আমি শুধু নিরামিষকে সংক্ষেপে নিরা বলতাম, তো শুধু নিরা বলতাম এই আচ্ছা, তো নিরামিষ মানে দ্বারা আমরা বুঝি আমিষের অভাব, মানে আমিষ নাই এরকম একটা কিছু। আমিষ নাই এরকম না, আমিষ আছে কিন্তু অভাব, পুরোপুরি আমিষ এরকম একটা কিছু, আমিষের অভাব। তাহলে খেয়াল করবেন, এখন আসেন এই যে পুরো অর্থটা পাচ্ছেন আপনি আমিষের অভাব। এখন এই আমিষের অভাব, এই অর্থটা আপনি কার মধ্যে পাচ্ছেন? নির মধ্যে নাকি আমিষের মধ্যে? যদিও এটার সব ভেঙে যদি বলি, নির বিসর্গ যোগ আমিষ। তো এটা পরপদ আমিষ, পরপদ নির। এখন খেয়াল করেন যে আপনি এই নিরামিষে যে অর্থটা পাচ্ছেন, এই অর্থটা কার মধ্যে পাচ্ছেন? নির মধ্যে না আমিষের মধ্যে? নিঃসন্দেহে নির মধ্যে, এবং নিয়ে একটা উপসর্গ, এবং এটি একটি অব্যয়। তার মানে পূর্বপদে অব্যয় থাকবে, এবং সেই অব্যয়ের মধ্যে যদি ওই পুরো শব্দটির অর্থ বিদ্যমান থাকবে, তাহলে সেটাকে আমরা অব্যয়ভাব সমাস বলবো। আশা করি আপনারা সবাই অব্যয়ভাব সমাসটা ধরতে পেরেছেন।
এবং ধরতে পেরেছেন কি না সেটা আমাকে একটু জানান, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন এগুলোর ব্যাসবাক্য কি? উপদ্বীপ, দ্বীপ, সদৃশ্য, উপকণ্ঠ, কণ্ঠের সামীপ্যে, হ্যাঁ, অনুক্ষণ, প্রতিক্ষণ, এই যে অনুগমন, পশ্চাৎগমন, এখানে বিভিন্ন যায় বিভিন্ন অর্থ দিচ্ছে। এটা আমি আমার শিটে দিয়ে দিব, আমার যে লেকচার শিট আছে সমাসের, সেই শিটে আমি এটার ব্যাসবাক্যগুলো দিয়ে দিব, সেখান থেকে আপনারা একটু বুঝে নেবেন। প্রথম বিষয় হলো যে আপনাকে অর্থ বুঝতে হবে। এখন অর্থ বোঝার জন্য আপনার ওই শব্দটার যদি অন্য কোনো ব্যাখ্যা আপনি পারেন, ধরেন সন্ধি পারলেন, আপনি সন্ধি পারলে ওই শব্দটা সন্ধি করে ফেলবেন। সন্ধি করলে আপনার অর্থটা আর একটু ক্লিয়ার হবে। এরপর আপনি এটাকে দেখবেন এর পূর্বপদে অব্যয় আছে কিনা। যদি অব্যয় থাকে তাহলে দেখবেন ওই শব্দটি দ্বারা আপনি যা বুঝতে পারছেন সেই শব্দটির অর্থ এর মধ্যে এই পূর্বপদ পরপদের মধ্যে কোন পদের মধ্যে নিহিত আছে। যদি পূর্বপদের মধ্যে নিহিত থাকে তাহলে সেটা হলো অব্যয়ভাব সমাস। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। একটু আমাকে জানানোর চেষ্টা করেন যে আপনারা বুঝতে পেরেছেন কি না। আমি একটা শব্দ দিব, এটার আপনারা ব্যাখ্যা আমাকে বলবেন। ব্যাখ্যা বলতে এটার ব্যাসবাক্যটা আমাকে বলবেন, এটার অর্থটা কি, আপনি কি অর্থ বুঝতে পারছেন এটা একটু আমাকে জানাবেন। আমি একটা শব্দ এখন আপনাদেরকে দিব, সেটা হলো উদ্বেল। এই শব্দটি এটি পরীক্ষায় এসেছিল। এটি 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 কোন সমাস সেটা পরে এই শব্দটির অর্থ আগে বোঝার চেষ্টা করেন, অর্থটা একটু আমাকে জানানোর চেষ্টা করেন, কমেন্টে জানান। আমি আপনাদের কমেন্ট পাচ্ছি না আবারও। একটু জানান যে এই শব্দটির অর্থ কী। না জানলে অসুবিধা নাই। মামুন ভাই বুঝতে পেরেছেন কি না জানান। মনীষা আপু, অপ্রজাক্ত রামেনা আপু, বাকিরা কোনো রেসপন্স নেই, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন। শিরিন আপু, পুতুল আপু, ফাতেমা আপু, যারা যারা আছেন। বেলাকে অতিক্রান্ত, ওকে, ভেরি গুড তারেক ভাই, ভেরি গুড। বেলাকে অতিক্রান্ত, ভেরি গুড। এখন অনেকেই শব্দটির অর্থ নাও জানতে পারেন। ধরেন আপনার এই শব্দটির অর্থ জানতেই হবে এমন কিছু নেই, কিন্তু জানা উচিত, আপনাকে কিছু শব্দ শেখানো উচিত। আমি যে ইনশাল্লাহ যে কোর্সটি রান করব সেই কোর্সে আমরা রেগুলার কয়টা করে শব্দ শিখব, 3টা করে শব্দ শেখার চেষ্টা করব, সমর্থক শব্দ, বিপরীতার্থক শব্দ। এবং রেগুলার প্রতিদিনে কাজ থাকবে 5টা আইটেম, 5টা আইটেমের 3টা করে থাকবে 5 × 3, 15টা শব্দ, নতুন নতুন শব্দ বা নতুন নতুন কিছু আমরা প্রতিদিন এই কাজটা থাকবে। এবং এই প্রতিদিনের 6 দিন পর আমরা ওই প্রতিদিনের কাজ নিয়ে একটা পরীক্ষা নিব। এতে করে আমাদের আনুষঙ্গিক যেই ছোট ছোট টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা এই প্রতিদিনের কাজের মাধ্যমে শেষ করব। এটা একটা ফরম্যাট আপনাদেরকে আজকে আমি এই গ্রুপে দিয়ে দিব। তো প্রথম বিষয় হলো, হ্যাঁ, ভেরি গুড মামুন ভাই, ভেরি গুড, ওকে। প্রথম বিষয় হলো, এটা ধরেন আপনি অর্থ জানেন না। এখন আপনি কি করবেন, এটাকে সন্ধি করবেন। সন্ধি করলে কি দাঁড়ায়? সন্ধি করলে দাঁড়ায় যে উত যোগ বেল, বেলা, বেল মানে বেলা। তো উত যোগ বেল যে শব্দটা দাঁড়াচ্ছে, বেল মানে সময় বোঝাচ্ছে আর কি। আর এখন আসেন খেয়াল করবেন যে উদ্বেল শব্দটা আমরা বলছি, এই শব্দটির অর্থ পাচ্ছি যে বেলা, উত মানে অতিক্রান্ত, বেলা অতিক্রান্ত মানে কি দিন পার হয়ে যাচ্ছে, একেবারে গোধূলি সময়, একেবারে দিন শেষ, এই সময়টা বেলাকে। এখন খেয়াল করেন এই যে অর্থটা পাচ্ছেন বেলাকে অতিক্রান্ত, এই অর্থটা কার মধ্যে আছে? বেলা সময়ের মধ্যে আছে নাকি উত, প্রথম উতের মধ্যে আছে? এখন আসেন, উত এটা কি অব্যয় কিনা? নিঃসন্দেহে উত একটা অব্যয়, এর কোনো বচন হবে না, এর কোনো বিভক্তিযুক্ত হবে না, এই জন্য এটা, এবং এটা উপসর্গ বটে একটা, তার মানে এটা অব্যয়। তো যেহেতু এটি অব্যয় এবং আপনি এই পুরো কথাটির অর্থ কিন্তু এর মধ্যে আছে, কারণ কি উদ বেল দ্বারা আপনি বুঝতে পারছেন বেলাকে অতিক্রান্ত, বেলাকে অতিক্রান্ত, শুধু বেলা বুঝতে পারছেন না, কিন্তু
শুধু যদি বেলা বুঝতে পারতেন তাহলে পরপদের প্রাধান্য পাইত। এটা বুঝতে পারছেন, বেলাকে অতিক্রান্ত, তার মানে কি? তার মানে হলো এই উদ দ্বারা অতিক্রান্ত বোঝাচ্ছে, আর বেল দ্বারা বেলা বোঝাচ্ছে। তার মানে পূর্বপদে অব্যয় আছে এবং সেই অব্যয়ের মধ্যে ওই পুরো শব্দের অর্থ নিহিত আছে, এই জন্য আমরা এটাকে বলবো অব্যয়ভাব সমাস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অব্যয়ভাব সমাসের আলোচনা মোটামুটি শেষ। এরপর আমরা এর সাথে সম্পূরক কিছু সমাস জানার চেষ্টা করব এই অব্যয়ভাব সমাসের মধ্যে। আপনারা এই অবধি সবাই বুঝতে পেরেছেন এটা আমি বিশ্বাস করছি, যেহেতু আপনাদের কমেন্ট সবার পাচ্ছি না। শুধু শিরিন আপু বলেছেন বুঝতে পেরেছেন, বাকিরা বুঝতে পেরেছেন কি না আমি বুঝতে পারছি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, সবগুলো উদাহরণ যদি আমি একবার করে বলি, আপনারা যদি খাতায় লিখেছেন, অনুক্ষণ মানে কি? প্রতিক্ষণ মানে ক্ষণ ক্ষণ বোঝাচ্ছে, সময় সময়, প্রতি সময় এরকম বোঝায়। তারপর যদি অনুগমন, পশ্চাৎগমন, অনুপ্রেরণা, প্রেরণার যোগ্য, তারপর আপাদমস্তক পাহতে মাথা পর্যন্ত। আরক্তিম মানে ঈষৎ রক্তিম, অল্প লাল। আরক্তিম মানে হলো অল্প লাল, যেটা আমরা ওই যে দোকানে গেলে আমরা এই ধরনের শব্দ ব্যবহার করি কিছু পোশাক কিনতে গেলে, বেশিরভাগ আপুরা, যে ওই কালার সেই কালার। আরক্তিম কালার মানে অল্প লাল কালার, পেঁয়াজ কালার, কাঁঠাল কালার, আমলকি কালার, মানে কালার কিন্তু বেনিয়া সহ কলা, বাট এখন পেঁয়াজও কালার হয়, কাঁঠালও কালার হয়, তারপর তরমুজ কালারও হয়, ইভেন ভ্যারাইটিস অনেক মানে কালার আমরা দেখতে পাই। তো তো যেটা হয়ে থাকে আর কি। তাহলে আরক্তিম মানে অল্প রক্তিম, অল্প লাল। তো এই আরক্তিম কথাটি দ্বারা আমরা বুঝি অল্প লাল। আশা করি অব্যয়ভাব সমাসের শেখানোর মানে আপনি শেখানোর বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, কোন জায়গা থেকে কিভাবে এটা নির্ণয় করতে হয় এটা বুঝতে পেরেছেন। তো এগুলোর ব্যাখ্যা আমি বেশবাক্য আমি শিটে দিয়ে দিব, আপনারা সবাই বুঝতে পারলেই হলো যে এটি কোন সমাস। আচ্ছা, এখন এই অব্যয়ভাব সমাসের সাথে সম্পৃক্ত কিছু জিনিস পড়ব। আপনারা ঠিক এভাবে কিছু উদাহরণ লেখার চেষ্টা করেন। ওকে, আপনাদের কমেন্ট আমার কাছে আসছে না, শুধু শিরিন আপু বলেছেন জি ভাই বুঝতে পেরেছি, এটুকুই। ওকে, লিখুন অবিশ্বাস, নাবালক, অমানুষ, নামঞ্জুর, অকাল, নাতি দীর্ঘ, নাতি খর্ব, অনাবৃষ্টি। এই শব্দগুলো একটু লেখার চেষ্টা করুন সবাই। তারপর আসুন অজ্ঞান, বেহুশ, নির্বোধ, বিপত্নিক, বেতার, নির্ভুল, নিরুপায়। আচ্ছা, এই শব্দগুলো সবাই লেখার চেষ্টা করুন এবং মনে মনে আপনারা যেটা করবেন সেটা হলো এই শব্দের পূর্বপদ পরপদগুলো আলাদা করে ফেলেন। সবগুলো অর্থ আপনারা জানেন, জাস্ট পূর্বপদ পরপদটা আলাদা করে ফেলেন।
আমি কিছুক্ষণ পরেই জিজ্ঞেস করব। আমি আপনাদের কমেন্টে দেখি, আমি একবার ওকে, কমেন্ট আমি পাচ্ছি না। প্রথম দিক থেকে কমেন্ট করছি। ওকে, এই মাত্র আসছে। ওকে শাহিন আপু। হুমায়ুন আহমেদ এক ভাই প্রশ্ন করেছেন, খিচুড়ি কোন সমাস? আমি জানি না আপনার খিচুড়ি খুব প্রিয় কিনা, আপনি আছেন কিনা সেটাও জানি না। খিচুড়ি কোন সমাস সেটা আমি বলছি। জি মেঘলা বুঝতে পেরেছেন, ওকে থ্যাংক ইউ আপু, সবাই বুঝতে পেরেছেন। ভাইয়ারা থ্যাংক ইউ, আমিনুল ভাই বুঝতে পেরেছেন, মাহবুব ভাই বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। হুমায়ুন ভাই প্রশ্ন করেছেন খিচুড়ি কোন সমাস? খিচুড়ি আসলে এটা শুধু খিচুড়ি সমাস হয় না, শব্দটা হয়, ধরেন আমি যদি বলি ভুনা খিচুড়ি, এই ধরনের শব্দ ব্যবহার করি তাহলে সেটা সমাস হতে পারে। তো এই ভুনা খিচুড়ি যে সমাসটা হতে পারে, দেখুন আমরা যেটা বলি ভুনা যে খিচুড়ি বা এরকম কিছু বলে থাকি, যদিও খিচুড়ি লিখতে এই বানান না, এটা হয় না। আচ্ছা, আপনি বানান ভুল করেছেন হুমায়ুন আহমেদ ভাই। যাই হোক, একটু খেয়াল করবেন, এই ভুনা খিচুড়ি যদি বলি তাহলে সেটা অনেকেরই প্রিয় জিনিস, যদিও এই গরমের মধ্যে না। এই ভুনা খিচুড়ি সমাস হতে পারে, যেটা হলো ভুনা যে, খেয়াল করবেন এই ভুনা খিচুড়ি দ্বারা আপনি কী বোঝান? প্রথম বিষয় হলো এটা অর্থ কী? অর্থ খিচুড়ি, তার মানে এই অর্থটা কোন পদের মধ্যে নিহিত আছে? পরপদের মধ্যে নিহিত আছে। এখন এটা পরপদের মধ্যে কী কী হতে পারে? দ্বিগু হতে পারে, পরপদের মধ্যে তৎপুরুষ হতে পারে, পরপদের মধ্যে কর্মধারয় হতে পারে। তাহলে আপনি দেখুন দ্বিগু হওয়ার সম্ভাবনা নেই, কারণ পূর্বপদে কোনো সংখ্যাবাচক শব্দ নেই। তৎপুরুষ হওয়ার সম্ভাবনা নেই, কারণ এর মাঝখানে কোনো বিভক্তি নেই বা কোথাও কোনো বিভক্তি নেই, এবং নিঃসন্দেহে এটি একটি কর্মধারয় সমাস। তার মানে ভুনা খিচুড়ি একটি কর্মধারয় সমাস, এবং এর ব্যাসবাক্য হলো ভুনা যে খিচুড়ি। আশা করি বুঝতে পেরেছেন হুমায়ুন আহমেদ ভাই। ওকে, এখন আসেন এই বিষয়টাতে একটু মনোযোগ দিবেন। আমরা এই যে শব্দগুলো লিখলাম, এগুলো সবগুলোরই পূর্বপদে দেখুন অব্যয় আছে। অ না, অ না, অ না না, অনা, তারপর অ বে নি বি বে নি নি, সবগুলো কিন্তু অব্যয়। এটা কনফার্ম, সবগুলো অব্যয়। এখন পূর্বপদে এই অব্যয় থাকলেই কি আপনি সেটাকে অব্যয়ভাব সমাস বলবেন? না। খেয়াল করেন, আমরা অব্যয়ভাব সমাসের দুটো চেনার উপায় শিখেছি। এক হলো পূর্বপদে অব্যয় থাকবে, এটা যেমন আমার প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় হলো এই পূর্বপদে প্রাধান্য পেতে হবে, মানে অব্যয়ের অর্থ প্রাধান্য পেতে হবে। এখন আসেন একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। এই যে অব্যয়গুলো লিখেছি, এই অব্যয়গুলো পূর্বপদে যে অব্যয়গুলো আছে, এই অব্যয়গুলো সবগুলো একটা বিষয় কনফার্ম যে সবগুলো নাবোধক অব্যয়, নাবাচক অব্যয়। যেমন দেখেন অবিশ্বাস, নয় বিশ্বাস, নাবালক, নয় বালক, অমানুষ, নয় মানুষ, না মঞ্জুর, নয় মঞ্জুর, অকাল, নয় কাল, নাতি দীর্ঘ, নয় অতি দীর্ঘ, নাতি খর্ব, নয় অতি খর্ব, অনাবৃষ্টি, নয় বৃষ্টি, অজ্ঞান, নেই জ্ঞান, বেহুশ, নেই হুশ, নির্বোধ, নেই বোধ, বিপত্নিক, নেই পত্নিক, বেতার, নেই তার, নির্ভুল, নেই ভুল, নিরুপায়, নেই উপায়। খেয়াল করবেন, এই যেই আমরা উদাহরণগুলো পাচ্ছি, এগুলো সবগুলোই একটা বিষয় কমন আছে, সবগুলোর পূর্বপদে কি আছে? নাবোধক অব্যয় আছে। পূর্বপদে নাবোধক অব্যয়। এখন আসেন এর আগে যে আমরা অব্যয়ের উদাহরণগুলো পাচ্ছি, খেয়াল করবেন, আমরা হা ভাত পেয়েছিলাম, আমরা নিরামিষ পেয়েছিলাম, হ্যাঁ, আমরা যথারীতি পেয়েছিলাম। আচ্ছা খেয়াল করবেন, এগুলো কি
পূর্বপদে অব্যয়টা নাবাচক অব্যয় দিচ্ছে, নাবাচক অর্থ দিচ্ছে না। আপনারা মনে করতে পারেন হা ভাত ভাত নাই, না আসলে নাই না, এটা ভাতের অভাব। অভাব আর নেগেটিভ এক জিনিস নয়। অভাব মানে আপনার অভাব আছে, বাট একেবারেই নাই এরকম না, আছে কিন্তু অভাব। হ্যাঁ, তো এই বিষয়টা হলো মানে সরাসরি নেগেটিভ অর্থ না। নিরামিষ, আমিষের অভাব, আমিষ নাই এরকম না। হ্যাঁ, আমিষের অভাব। যথারীতি, এখানে আসুন, এখানে যথা মানে অতিক্রম না করা বোঝায়, বাট এটা সরাসরি নেগেটিভ না। রীতিকে অতিক্রম না করা, এটা যথাটা সরাসরি নেগেটিভ বোঝাচ্ছে না, এখানে আরও কিছু অর্থ আসছে। রীতিকে অতিক্রম, তার মানে এগুলো পূর্বপদে কোনোভাবেই এই অব্যয়গুলো, অর্থাৎ অব্যয়ভাব সমাসের পূর্বপদে যে অব্যয়টা থাকবে সেই অব্যয়টা কখনো নাবাচক অব্যয়ে অর্থ দিবে না। সেই অব্যয়টা কখনো কি দিবে না? নাবাচক অব্যয় হবে না, নাবাচক অর্থ দিবে না, নাবোধক অব্যয় হবে না। কিন্তু যখনই আপনি এই ধরনের কোনো সমাসের মধ্যে পূর্বপদে নাবোধক অব্যয় পান, দেখুন এগুলো সবগুলো পূর্বপদে কিন্তু নাবোধক অব্যয়, তখনই আপনি সেটাকে একটা সমাস নামে ডাকতে পারেন। সেটা হলো নয়ষ্ণ সমাস। এটাকে আমরা নয়ীয় সমাস বলি, নয়ীয় সমাস বা নয়ষ্ণ সমাস। আমি আবারও বলছি, যদি আপনি এই কোনো সমাসের পূর্বপদে নাবোধক অব্যয় পান, তাহলে সেই নাবোধক অব্যয়টি যুক্ত, সেই নাবোধক অব্যয়যুক্ত সমাসটিকে আপনি ডাকবেন নয়ীয় সমাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আসেন, এই পূর্বপদে অব্যয় যুক্ত সমাসটা দুই ধরনের হয়ে থাকে। এক হলো নয়ীয় তৎপুরুষ, দুই হলো নয়ীয় বহুব্রীহি। এক হলো নয়ীয় তৎপুরুষ, দুই হলো নয়ীয় বহুব্রীহি। মনোযোগ দিবেন, নয়ীয় সমাসটা দুই প্রকার, এক হলো নয়ীয় তৎপুরুষ, দুই হলো নয়ীয় বহুব্রীহি। এখন আসেন আমরা কিভাবে এটা আলাদা করব। প্রথমত, এই সবগুলো সমাসেরই কিন্তু পূর্বপদে নাবোধক অব্যয় আছে, তার মানে এগুলো সবগুলোকে আমরা বলতে পারি নয়ীয় সমাস। এতে কারো কোনো বোঝার সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তো এখন এই দুটোকে আপনারা কীভাবে আলাদা করবেন? একেবারেই সহজ বিষয়, খেয়াল করবেন। আপনি যখন এই ধরনের শব্দ পাবেন, ধরেন আপনাকে দেওয়া হলো যে বেতার, হ্যাঁ, আলাদা করে যদি দেওয়া হয় বেতার, আপনি কি করবেন? এই বেতার মানে কি? নেই তার, তার মানে আপনি পাচ্ছেন এর পূর্বপদে কি আছে? নাবোধক অব্যয় আছে। এখন যদি এরকম পান, তাহলে আপনি যেটা করবেন, এই আপনি পূর্বপদে নেই, পরপদে তার, আপনি এই ব্যাসবাক্যের শেষে যার দিবেন, মানে এই পূর্বপদ নেই, পরপদ তার, এর শেষে যার দিবেন, নেই তার যার। যদি আপনি এই শেষে বড়পদের শেষে যার দেন, যার দিয়ে যদি বাক্যটি মিলে যায়, তাহলে সেটি নয়ীয় বহুব্রীহি। আমি আবারও বলছি, পূর্বপদে নাবোধক অব্যয় পেলেই সেটি অব্যয়ভাব সমাস। যদি না দুঃখিত, পূর্বপদে নাবোধক অব্যয় পেলেই সেটি নয়ীয় সমাস। এবার নয়ীয় সমাসটা দুই প্রকার হতে পারে, নয়ীয় তৎপুরুষ, নয়ীয় বহুব্রীহি। এখন আপনার পূর্বপদে নাবোধক অব্যয় পেলেই আপনি সেটাকে নয়ীয় সমাস বলবেন। এখন কিভাবে বুঝবেন এটা নয়ীয় তৎপুরুষ নাকি নয়ীয় বহুব্রীহি? এটা বোঝার জন্য আপনি ওই সমাসের ব্যাসবাক্যে যার দিয়ে যেটা মিল পাবেন, যার দিলে যেই সমাসের ব্যাসবাক্যটা মিল হয়, সেই সমাসটা হবে নয়ীয় বহুব্রীহি। যেমন দেখেন, অজ্ঞান, নেই জ্ঞান যার, এখানে যার দিলে মিলছে। বেহুশ, বে মানে নেই, তার মানে নেই হুশ যার, অর্থটা মিলছে। নির্বোধ, নেই বোধ যার, অর্থটা মিলছে। বিপত্নিক, নেই পত্নী যার, অর্থ মিলছে। বেতার, নেই তার যার, অর্থ মিলছে। নির্ভুল, নেই ভুল যার। নিরুপায়, নেই উপায় যার। যদি যার দিয়ে অর্থ মিল পান, তাহলে আপনি ধরে নিতে পারেন এটি একটি নয়ীয় বহুব্রীহি সমাস।
তাহলে নয় বহুব্রীহি সমাস চেনার উপায় দুটি। এক, পূর্বপদে অব্যয় থাকবে এবং অব্যয়টার নেগেটিভ হবে, না বোধক অব্যয় হবে। এবার এই নেগেটিভ অব্যয়টা এটার ব্যাসবাক্য যার দিয়ে মিলবে। বহুব্রীহি সমাসে ব্যাসবাক্যে যার থাকে, এটা আপনারা পরে পাবেন। এখন যদি এই যার দিয়ে না যায় তাহলে সেটা নয় তৎপুরুষ। যদি যার দিয়ে না যায় তাহলে সেটা নয় তৎপুরুষ। তাহলে আমি আবারও রিপিট করছি, আমরা খেয়াল করেন, আমরা পূর্বপদে নাবোধক অব্যয় পেলে সেটাকে নয় সমাস বলবো। যদি এই নয় সমাসের ব্যাসবাক্য শেষে যার দেওয়া যায় তাহলে সেটাকে আমরা নয় বহুব্রীহি বলবো। আর যদি যার না দিতে পারি তাহলে সেটা নয় তৎপুরুষ বলবো। যেমন দেখেন, আমি কিন্তু অবিশ্বাসকে বলতে পারবো না নেই বিশ্বাস যার, এটা হবে নয় বিশ্বাস। আমি না বালককে বলতে পারবো না নেই বালক যার, এটা হবে নয় বালক। তার মানে এগুলো সবগুলো পূর্বপদে নয় হবে। অমানুষকে আমি বলতে পারবো না নেই মানুষ যার, আমি এটাকে বলবো নয় মানুষ। না মঞ্জুরকে আমি বলতে পারবো না নেই মঞ্জুর যার, এটা হবে নয় মঞ্জুর। অকালকে বলবো নয় কাল। নাতি দীর্ঘকে বলতে পারবো না যেই নাতি যার, আমি বলতে পারবো নয় অতি দীর্ঘ। নয় অতি খর্ব, অনাবৃষ্টি মানে নয় বৃষ্টি, আমি বলতে পারবো না নেই বৃষ্টি যার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা বুঝতে পেরেছেন কি না এটা একটু আমাকে জানানোর চেষ্টা করেন, তাহলে আমার আলোচনা করতে অনেকখানি আপনারা মানে অনেক সময় ওকে অলরেডি আপনারা অনেক সময় ক্লাস করেছেন। এটা বলা যায় তারেক ভাই, আপনি এইভাবে ব্যক্তিবাচক, হ্যাঁ যেহেতু যার হয় তার মানে এটা সরাসরি ব্যক্তিকে বোঝায়, বিশেষ্য বোঝায়। আর নয় তৎপুরুষটা এটা যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে না, বিশেষ্য বোঝাচ্ছে না, তার মানে এটা একটা আমরা বিশেষণ বলি। এটা আলাদা করে এটা বলতে পারি যে নয় বহুব্রীহিটা বিশেষ্য হয় আর নয় তৎপুরুষটা এগুলো কিন্তু সব বিশেষণ। আপনি কাউকে অবিশ্বাস করছেন তারেক ভাই, যদি অবিশ্বাস করেন সে বলবে আপনি আমাকে অবিশ্বাস করছেন, মানে সে কিন্তু তার গুণ বোঝাচ্ছে। আপনি কাউকে নাবালক বলছেন, মানে ছেলেটি নাবালক, তার মানে সেটি গুণ বলছেন, এটা বিশেষণ বলছেন। তার মানে বহুব্রীহি সমাসটা বিশেষ্য হয়, যেহেতু এটা যার ব্যক্তিবাচক হয় সেহেতু এটা বিশেষ্য হয় আর এটা বিশেষণ হয়। আমরা সেই দিকে যাব না। তো তখন বিশেষণ কি সেটা জানার জন্য আবার আরেকটা ব্যাখ্যা দিতে হয়, তো সেই প্রয়োজন নেই। আমরা এভাবে মনে রাখবো যে যখন যেই পূর্বপদে নেগেটিভ অব্যয় পেলে সেটার শেষে যদি আমরা যার দিয়ে মিলাতে পারি তাহলে সেটা আমাদের নয় বহুব্রীহি, যার দিয়ে না মিললে নয় তৎপুরুষ। ওকে, আজকে আমি 3টা ক্লাস নিয়েছি, ঠিক আছে। এখন আমরা যেটা করব একটু রিপিট করি। বিষয় হলো অব্যয়ীভাব সমাস কি। অব্যয়ীভাব সমাস হলো, আপনারা সবাই বুঝতে পেরেছেন কি না? থ্যাংক ইউ মামুন ভাই, এনজয়িং দ্য ক্লাস। থ্যাংক ইউ মাহবুব ভাই, তারেক ভাই। হ্যাঁ, আমিও এনজয় করছি আপনাদের বরাবরই আপনাদের সাথে ক্লাস নিতে গেলে আমার খুব ভালো লাগে। এবং আপনারা যারা আছেন তারা আমার অনেক প্রিয় মানুষ এবং আপনারা সবাই অনেক প্রিয়। আমিনুল ভাই, তারপর সবাই, তারেক ভাই, শিরিন আপু, সবাই, মানে কার কথা বলবো কার কথা বলবো না, সবাই অনেক প্রিয় মানুষ আমার এবং পছন্দের মানুষ যেটা বলা হয়। পুরো বিষয়টাকে আমি একটু জিস্ট আলোচনা করছি, সেটা হলো অব্যয়ীভাব সমাস কি। অব্যয়ীভাব সমাস হলো যেই সমাসটির পূর্বপদে অব্যয় থাকবে। অব্যয় কাকে বলে? অব্যয় হলো যেগুলোর বচন হয় না, বিভক্তিযুক্ত হয় না, লিঙ্গ পরিবর্তন হয় না, ক্রিয়ার কাল দ্বারা প্রভাবিত হয় না। আমরা অব্যয়বাচক বর্ণ পাই, অব্যয়বাচক শব্দ পাই, অব্যয়বাচক বর্ণ সমষ্টি পাই। এরপর এই অব্যয় যদি কোনো সমাসের পূর্বপদে থাকে এবং ওই সমস্ত পদ শব্দটির অর্থ যদি ওই অব্যয়ের মধ্যে নিহিত থাকে তাহলে সেটিকে আমরা অব্যয়ীভাব সমাস বলবো। তবে যদি ওই অব্যয়ীভাব সমাসের পূর্বপদে অব্যয়টি না বোধক অর্থ দেয়, নেগেটিভ অর্থ দেয়, তাহলে সেটাকে আমরা অব্যয়ীভাব সমাস বলতে পারবো না, সেটাকে বলবো নয় ইয় বা নয় ইষ্ণ সমাস।
এবার নয়ীয় সমাস যদি হয়, অর্থাৎ পূর্বপদে অব্যয়টি নাবোধক অর্থ যদি দেয়, তাহলে সেই নাবোধক অর্থটি দুই ধরনের হতে পারে, নয়ীয় তৎপুরুষ হতে পারে, নয়ীয় বহুব্রীহি হতে পারে। তো খেয়াল করবেন, এটা আলাদা করার জন্য আমরা দেখব ওই 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 সমস্ত পদের শেষে যার দিব, অর্থাৎ ওইটার ব্যাসবাক্য করার সময় যার দিব শেষে, এবং ব্যাসবাক্য শেষে যদি যার দিয়ে মিলে তাহলে আমরা সেই সমাসটিকে নয়ীয় বহুব্রীহি সমাস বলবো, যার দিয়ে না মিললে আমরা নয়ীয় তৎপুরুষ বলবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং কতটুকু বুঝতে পেরেছেন সেটা একটু আমাকে জানান। আমি 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 খুব খুশি হব যে আপনারা যদি বুঝতে পারেন। আমাদের অলমোস্ট অব্যয়ভাব সমাসের পুরো বিষয় কিন্তু ক্লিয়ার। এখন আমাদের মধ্যে যে টেন্ডেন্সটা থাকে সেটা হলো আমরা অল্প সময়ের মধ্যে, এতক্ষণে কিন্তু আমি পুরো সমাস পড়াইতে পারতাম, আপনাদেরকে যতক্ষণ সময় নিয়ে আমি অব্যয়ভাব সমাস পড়িয়েছি এতক্ষণ আমি পুরো সমাস পড়াতে পারতাম, এবং কোচিংয়ে সেটাই হয়। তো লাভটা কি হয়, আপনি কিন্তু পুরো সমাজটা বলালেও আপনি বুঝতে পারতেন যে এটার জিস্ট এটা, এটুকু এটুকু, এটা করলে এটা হয়, ওটা করলে এটা হয়। হ্যাঁ, আমিনুল ভাই অনেক ধন্যবাদ। আপনাদের দোয়াই আমার আমার আমি আমি মনে করি আমার সফলতার মাধ্যম হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। তো তো আমি যে এই বিষয়টা কি বলে এটাকে, এই বিষয়টা এত সময় নিয়ে পড়াচ্ছি, এর কারণ হলো এরপর আপনি কি করবেন, বাসায় সুন্দর সুন্দর করে সবগুলো উদাহরণ দেখবেন, যেই আপনাদের রেফারেন্স যে বুক আছে, যদি কোনো সমস্যা ফিল করেন, একটা উদাহরণও যদি বুঝতে না পারেন, আপনি সাথে সাথে আমাকে নক করবেন, এই পেজে হোক বা যেখানেই আপনারা আমার সাথে যুক্ত থাকবেন সেখানে নক করে বুঝে নেবেন। বিষয়টা হলো আপনারা যেন বিষয়গুলো একেবারে ক্লিয়ারলি পড়েন। আমি যদি এই সময়ের মধ্যে পুরো সমাজ শেষ করতাম, আপনি বুঝতেন, মানসিক একটা তৃপ্তি পাইতেন যে না, মাহবুব স্যার অনেক ভালো, তিনি অনেক অল্প সময়ের মধ্যে আমাদের পুরো সমাজ ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু আলটিমেট এইটা কতটুকু কার্যকর হয়, এই বিষয়টা কি হয়, এটা পরবর্তীতে আপনি হুট করে একটা শব্দ পেলে সেটা কি সমাজ নির্ণয় করতে পারছেন কি না, এটা একটু রয়েছে। শুধু সমাস না, যে কোনো বিষয়, আপনাকে নত শতবিধান পড়ানো হলো, আপনাকে প্রয়োগ অপপ্রয়োগ পড়ানো হলো, আপনাকে যে কোনো কারক পড়ানো হলো, আপনাকে প্রত্যয় পড়ানো হলো, আপনি কি প্রপার ওয়েতে পড়ছেন কি না, বা ঠিকঠাক ব্যাখ্যামূলক পড়া পড়ছেন কি না। তো এটা একটা বিষয় হয়ে দাঁড়ায় যে আমরা যখন অল্প সময়ের মধ্যে পুরো বিষয়টা বুঝতে যাই, তাড়াহুড়ো করতে যাই, তখন যেটা হয় সেটা হলো আমাদের মধ্যে একটা জড়তা চলে আসে, এবং এই পরবর্তীতে এটা আমাদের 100% কাভার হয় না, তারপর গিয়ে আমাদের কনফিডেন্স নষ্ট হয়ে যায় যে আমরা কি এটা পারছি কি না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি অনেক তাড়াতাড়ি কথা বলি এই ফেসবুক লাইভ ক্লাসে, যেহেতু আপনারা সামনে নাই, আমার সামনে একটা মোবাইল আছে আর আমার পরিবারে মানুষজন আছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি তাড়াতাড়ি বললে আমি এই কোনো কারণ ছাড়াই তাড়াতাড়ি বলে থাকি। আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা সেটা একটু আমাকে জানান। দ্বিগু সমাস কি আজকে আলোচনা করব নাকি আজকে থাকবে? আমরা সমাসের এইভাবে প্রত্যেকটা সমাস আমি আলোচনা করার চেষ্টা করব, এবং আমরা এই কোর্সটি ইনশাল্লাহ 1 তারিখ থেকে রান করার চিন্তাভাবনা আছে। আমি মাঝখানে একটা সাহিত্য ক্লাসও নিব আপনাদেরকে নিয়ে, পুরো সাহিত্যটা একটা ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং সাহিত্য যে একটা মজার বিষয়, সাহিত্য যে এই ব্যাকরণের মতো করে মজা করে খুব সুন্দর করে গল্প আকারে পড়া যায়, এটা আপনাদেরকে দেখার চেষ্টা করব। এখন আগামী ক্লাসটায় আপনারা কি সাহিত্য করবেন নাকি ব্যাকরণের উপর করবেন সেটা আমাকে একটু জানান। এখন আজকে কি দ্বিগু সমাস পড়বেন কিনা সেটা আমাকে একটু জানান। দ্বিগু সমাস পড়বেন কিনা এটা ওকে, আমি লাইন থেকে চলে গেলে মনে হয় পারি না, এটা সমস্যাটা আমি বারবার বলছি আপু। আমার উদ্দেশ্য একটা না, আমার উদ্দেশ্য বেশিরভাগ এই পর্যায়ে বেশিরভাগ উদ্দেশ্য থাকে আমি পড়াইলাম শেষ। এখন আমার উদ্দেশ্য কিন্তু এটা না, আমার উদ্দেশ্য হলো আপনার জন্য এটা থেকে লাভবান হতে পারেন। দেখুন, পরীক্ষায় পারা এক জিনিস আর টিচারের কাছ থেকে বোঝা এক জিনিস, খেয়াল করবেন। আমি চেষ্টা করি আপনার জন্য পরীক্ষায় পারেন, আপনি ক্লাসে বুঝতে পারছেন, এটা ফাইন, এটা বুঝতে ফাইন, কিন্তু
আপনি এই যে বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, আজকে আপনি অব্যয় বুঝতে পেরেছেন, আপনি অব্যয়ভাব সমাস বুঝতে পেরেছেন, এই বিষয়টা আপনাকে আজকে নিয়ে বসেন, যদি আপনি যদি 2 ঘন্টায় অব্যয়ভাব সমাস নিয়ে বসেন, বিশ্বাস করেন এই অব্যয়ভাব সমাস কখনো আপনার সাথে প্রতারণা করবে না। মেঘলা আকাশ আপু, এই অব্যয়ভাব সমাস আর কখনোই আপনার সাথে প্রতারণা করবে না। এমন কোনো শব্দ থাকবে না যেটা আপনি না পারবেন। জাস্ট আপনি আপনার রেফারেন্স যে বুকটা আছে সেই বুকটা নিয়ে সবগুলো উদাহরণ জানার চেষ্টা করবেন। এটাই হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান গিফট বা মূল্যবান মানুষকে দেওয়ার মতো, মানুষ হোক বা কিছু হোক, এটা হলো সময়। আপনি যদি সময় দিতে পারেন তাহলে এটা আপনার হবেই, বাধ্য। এখন সময়টা প্রপার ওয়েতে যদি দিতে পারেন তাহলে তো আরও ভালো। আমি তো আপনাকে প্রপার ওয়ে শিখিয়ে দিয়েছি, আপনি এইভাবে এভাবে সমাজ শিখবেন, ফাইন। আপনি এখন সময় নিন, যদি বুঝতে না পারেন তাহলে আমি তো আছি। আজকে আর নয়, ঠিক আছে, আজকে আর নয়। নেক্সট ক্লাস সাহিত্য করবেন কি না সেটা আমাকে একটু জানাবেন। আগামী ক্লাসটা ইনশাল্লাহ সাহিত্য নিব। এইসব 2-1 দিন পরেই আমি জানাবো, মানে 2-1 দিনের মধ্যেই ক্লাসটা নিব। মামুন ভাই ব্যস্ত, আচ্ছা, এটা কি আমাকে বলছেন ব্যস্ত? আমি বুঝতে পারছি না, নাকি এটার অর্থ জানতে চাচ্ছেন? ওকে, আগামী ক্লাসটা সাহিত্যের উপর নিব। সাহিত্যের একটা ক্লাস আমি 1.5 থেকে 2 ঘন্টা ধরে নিব, এবং পুরো সাহিত্য একেবারে প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগে কিভাবে পড়বেন, কোনটা পড়বেন, গল্প আকারে আপনাদেরকে কিছু মানে আমি সাহিত্যটা যে গল্প আকারে পড়া যায় খুব সুন্দর করে, সেটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কোর্স প্ল্যানটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি আপনারা উপকৃত হবেন। ব্যস্ত, এটার ব্যাখ্যাটা একটু দিয়ে দেই। মামুন ভাই যেহেতু বলেছেন ব্যস্ত, এখন এটার অর্থ আপনাকে জানতে হবে। এটা 41তম বিসিএসে এসেছিল, এটার অর্থ আপনাকে জানতে হবে। এটার অর্থ কী? এর অর্থ হলো যে ব্যস্ত। কেমন ব্যস্ত? শশকের ন্যায় ব্যস্ত। এখন শশক মানে কি? শশক মানে হলো খরগোশ। শশক মানে হলো খরগোশ। আপনারা ছোটোবেলায় খরগোশ ও কচ্ছপের কাহিনী জেনেছেন। তো খরগোশ অনেক ব্যস্ত প্রাণী, দ্রুত প্রাণী। তো মানে হলো খরগোশ, ব্যস্ত মানে হলো ব্যস্ত। এখন ব্যস্ত দ্বারা কাকে বোঝানো হয়? এবং অনেক ব্যস্ত মানুষ, অনেক চতুর মানুষ, হ্যাঁ, এটা বলা হয় যারা একসাথে অনেক কাজ করতে পারেন। হ্যাঁ, এই হ্যাঁ, ব্যস্ত খরগোশ, এটা দ্বারা এটা বোঝানো হয়। এটা অবশ্য রূপকীয় অর্থে ব্যবহৃত হয়। রূপকীয় অর্থ না, মানে এটা কাউকে উপমা দেওয়া হয়, তুলনা করা হয়। এটা তুলনা করা হয় যে শশকের মতো ব্যস্ত। তো এটা যদি আমি বলি এখন কোন সমাস, প্রকারভেদে পড়ে যাই, খেয়াল করেন। এই পুরো অর্থটা দ্বারাই ব্যস্ত, চতুর, ব্যস্ত। এখন এই ব্যস্তটা কার মধ্যে আছে? নিঃসন্দেহে ব্যস্ত শব্দই আছে, তার মানে ব্যস্তটা ব্যস্তর মধ্যে আছে। এখন পরপদে আছে, এখন এই পরপদ প্রাধান্য পাচ্ছে। এখন পরপদে প্রাধান্য পায় 3টা সমাস। দ্বিগু, তৎপুরুষ, কর্মধার হয়। এটা দ্বিগু নয়, কারণ পূর্বপদের সংখ্যা নাই। এটা তৎপুরুষ নয়, এই কোনো কি নাই, বিভক্তি নাই। এবং এটা একটা এটা কি হয়, এটা 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 পরপদের প্রাধান্য পায়, এই জন্য এটা একটা কর্মধারয় সমাস। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এভাবে একেবারেই মানে সহজভাবে আমরা প্রথমে সমাসটা নির্ণয় করার চেষ্টা করব, তারপর আমরা ব্যাখ্যা পড়ব। ঠিক আছে, আমরা আরও 2 থেকে 3টা 1 তারিখের আগে আমি ফ্রি ক্লাস নিব বা আপনাদের সাথে ক্লাস নিব। একটা সমস্যার উপর নিয়েছি, মাঝখানে প্রত্যয় কীভাবে পড়বেন সেটা জানানোর চেষ্টা করব। মাহবুবে অনেক দিন ধরে বলেছেন একটা কারকের উপর ক্লাস নিতে, একটা কারকের উপর ক্লাস নিব, আর নেক্সট ক্লাসে সাহিত্যের উপর থাকবে। এই অলমোস্ট কয়েকটা আমি ছোটোখাটো বিষয় আপনাদের সাথে শেয়ার করব, এবং বিস্তারিতভাবে কিভাবে পড়া যায়, কিভাবে পড়লে আপনারা উপকৃত হবেন, মানে একেবারেই প্রপার ওয়েটা শিখতে পারবেন, কৌশলটা শিখতে পারবেন, সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাদের আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে একটু জানানোর চেষ্টা করেন, তাহলে আমি প্রশ্নগুলো উত্তর দিব। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু জানানোর চেষ্টা করেন।
ওকে, কারো কোনো প্রশ্ন? আমি 1 মিনিট আছি, আমি এমনি দাঁড়িয়ে থাকবো। আপনারা যারা দের কাজ আছে চলে যেতে পারেন। কারো প্রশ্ন থাকলে করতে পারেন, সমাজ বিষয়ক বা যে কোনো বিষয়ক প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। প্রত্যয়ের উপর প্লিজ, প্রত্যয়ের উপর বিষয়টা যেটা হয় আমি একটু বলি আপনাদেরকে। দেখুন, একটা 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাসে পুরো প্রত্যয় শিখতে পারেন না, আর প্রত্যয় জানার জন্য কয়েকটা টপিক মানে পার করে যেতে হয়। তো একটা ক্লাসে যেরকম সমাস আমি একটা ক্লাস এর আগে নিয়েছি, আজকে নিয়েছি, অলমোস্ট বুঝতে পেরেছেন, একটা হলেও বুঝতে পেরেছেন। প্রত্যয় সামগ্রিক বিষয়টা বুঝতে গেলে আপনাকে কয়েকটা ক্লাস করতে হয়। হ্যাঁ, তো ইনশাল্লাহ তারপরও নিব, কীভাবে পড়বেন সেটা। যেটা হয় আপনারা তো যেটা হয় সেটা হলো মানে অনেক হয়ে যান, যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করলে আপনারা মানে ক্লান্ত হয়ে যান। কিন্তু আমি তো 2 ঘন্টা 2.5 ঘন্টা আপনাদের সাথে ক্লাস নিতে চাই। ওকে, আর কারো প্রশ্ন নেই? ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা সবাই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তত অবধি ভালো থাকবেন এবং অনেক সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শশব্যস্ত কর্মধারয় সমাস, শশব্যস্ত কর্মধারয় সমাস, শশকের ন্যায় ব্যস্ত, দ্যাট মিন্স পরপদের প্রাধান্য পাচ্ছে। শশব্যস্ত কর্মধারয় সমাস, শশকের ন্যায় ব্যস্ত, পরপদের প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি মামুন ভাই প্রাইমারি এক্সামের আগে অবশ্যই কোর্স কমপ্লিট হবে। আর ধরে থাকেন যে কোরবানি ঈদের আগে প্রাইমারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। দ্যাট মিন্স ঈদের আগে আমাদের এই কোর্স কমপ্লিট হওয়ার আমি চেষ্টা করব, এবং আমি আসলে টপিক শেষ করব, কোর্স শেষ করব না। আমি আপনাদেরকে সমস্ত টপিকগুলো বুঝিয়ে দিব। এটা আমার অভ্যাস, এটা আমার নীতি। কোর্স কমপ্লিট করা আমার উদ্দেশ্য নয়, আপনাদের সামনে টপিকগুলো সুন্দরভাবে তুলে ধরাই আমার উদ্দেশ্য। ফোনের মধ্যে ভালো লাগে না ক্লাস? আপু, এই দুনিয়াটা এভাবেই এখন চলবে, চলতে হবে, কিছু করার নেই। আমাদের অনেক কিছুই আমরা বাজারে গিয়ে মাছ যেটা আমরা দেখে শুনে একটু আঙ্গুল দিয়ে টিপে মাছ কিনতাম, সেই মাছ এখন রেডি টু কুক হয়ে আমার বাসায় চলে আসে। তো এটা আমাদের একটু মানে অভ্যাস করতে হবে, অভ্যস্ত হতে হবে। হ্যাঁ, তো হ্যাঁ জানি অফলাইনে ক্লাসের এটা আমিও মিস করি, আমারও ভালো লাগে না। আপনারা কি মনে করেন যে আমারও অনলাইন ক্লাস নিতে ভালো লাগে মেঘলা আপু? অবশ্যই না, বাট নিতে হচ্ছে, পরিস্থিতি শিকারে আমরা অনেক কিছুই আমাদের করতে হয়। হ্যাঁ, তো থ্যাংক ইউ। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি পরে উত্তর দিয়ে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।